ইয়েস, ভয়ের শুরু এখানেই। কাছে দূরে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা ৯৮.৮ FM। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছে আজকের অতিথি। তো বাইরে বৃষ্টিমুখর পরিবেশ, তো আমার কাছে মনে হয় এরকম বৃষ্টিমুখর দিনে ভোরবেলা বিশেষভাবে জমে ওঠে। সো আপনারা কে কোথা থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন আমাদেরকে জানাতে পারেন। এই মুহূর্তে আমাদের ফ্রিকোয়েন্সি ৯৮.৮ FM এর পাশাপাশি আমরা লাইভে আছি সারাবেলার ফেসবুক পেজ থেকে, এবং এছাড়াও আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমেও। আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি আপনাদেরকে বলে দিচ্ছি www.radiosarabella.fm, এবং আমাদের ফেসবুক পেজটি খুঁজে পেতে চাইলে, অর্থাৎ আপনি যদি ফেসবুক লাইভে আমাদেরকে শোনার পাশাপাশি দেখতেও চান, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার যে কোনো একটি ব্রাউজারে গিয়ে টাইপ করতে পারেন www.facebook.com/radiosarabella, এবং পেজটি স্ক্রল করতে দেখবেন আমরা সেখানে লাইভ করছি। তো এই মুহূর্তে আর কথাবার্তা চাই না, নিয়মকানুনগুলোতে চলে যাব। আপনারা কিভাবে আমাদেরকে আপনাদের কথাবার্তাগুলো জানাতে পারবেন এবং কিভাবে আপনার সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করবেন, সেই সব কথাবার্তাগুলো। তো আপনি যদি আমাদের স্টুডিওতে আসতে চান, অর্থাৎ আমাদের স্টুডিওতে এসে আপনার সঙ্গে ঘটে যাওয়া আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। আর আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, তো সেক্ষেত্রে আপনি চাইলে আমাদেরকে আপনার ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabella@gmail.com। তো আর কথাবার্তা চাই না, আমার হাতে একটি ভয়ঙ্কর ইমেল রয়েছে, খুব ছোট্ট একটা মেইল। আমার বিশ্বাস আপনাদের খুব ভালো লাগবে, এবং আমাদের অতিথির কাছেও আজকে চমৎকার কিছু ঘটনা আছে, আমরা সেই সব বাস্তব অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরব। তো আর কথা নয়, আমি চলে যেতে চাই আমার হাতে থাকা সেই ভয়ঙ্কর মেইলটিতে। প্রিয় রাতুল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি নীরব আহমেদ, বাসা খানকা শরীফ, গাইবান্ধা। আজ আমি আপনার সাথে আমার মামার জীবনের এক বিভীষিকাময় অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাই, যা আজও আমাদের শিউরে তোলে। বলে রাখি রাতুল ভাই, আমার নানা বাড়ি বকশীগঞ্জ, জামালপুর। মামার সাথে ঘটা ঘটনাটি আমি মামার মুখে যেভাবে শুনেছিলাম ঠিক সেভাবেই লিখলাম। ঘটনাটি ঘটেছিল আমাদের জামালপুরের ব্রহ্মপুত্র নদের বুকে। আমি সেদিন মাছ ধরতে গিয়েছিলাম, এবং মাছ ধরতে গিয়ে এমন এক অভিজ্ঞতা হয়েছে যা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমি গ্রামের ছেলে, মাছ ধরা আমার রক্তে মিশে আছে। শীতকালটা আমাদের অঞ্চলে মাছ ধরার জন্য সেরা। গত বছর নভেম্বরের মাঝামাঝি সময়ে যখন ব্রহ্মপুত্র নদের জল কিছুটা কমে আসে, সে সময় মাছেরা ডিম পাড়ার জন্য অপেক্ষাকৃত উষ্ণ স্থানে ভিড় করে। তখন আমি আর আমার দুই বন্ধু করিম এবং রহমত, আমরা ঠিক করলাম এবার ব্রহ্মপুত্র নদের একদম মাঝখানে গিয়ে মাছ ধরব। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ তখন শান্ত, কিন্তু তার গভীরে লুকিয়েছিল অনেক রহস্য, যা তখনও আমরা জানতাম না। যেদিনের কথা বলছি সেদিনটা ছিল অমাবস্যার রাত। আকাশ ছিল ঘন কালো, তারা চোখে পড়ছিল না। গ্রামের অনেকেই নিষেধ করত এত রাত্রেবেলা মাছ ধরতে যেতে। তো এত রাতে ব্রহ্মপুত্র নদীর গভীরে যেতে, বিশেষ করে অমাবস্যার রাতে, নাকি নদীতে অশরীরীর কার্যকলাপ বেড়ে যায়। কিন্তু আমরা তিন বন্ধু ছিলাম অনেক সাহসী। তো পুরনো দিনের একটা ভাঙা ডিঙি নৌকায় করে জাল, লণ্ঠন আর সামান্য কিছু খাবার নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। নদীর পাড় থেকে প্রায় আধ ঘন্টা নৌকা বাইবার পর আমরা এমন একটা জায়গায় পৌঁছলাম যেখানে নদীর স্রোত বেশ শান্ত। এই জায়গাটায় আগে কেউ ব্যবহার করেনি মনে হচ্ছে, তাই আমাদের ধারণা ছিল এই জায়গাটাতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাবে। এমন কিছু চিন্তা করতে করতেই জাল ফেলার পর কিছুক্ষণ অপেক্ষা করলাম আমরা। লণ্ঠনের মৃদু আলোয় নদীর জল চিকচিক করছিল, চারপাশে পিনপতন নীরবতা, শুধু জলের ছলাৎ ছলাৎ শব্দ আর দু একটা শেয়ালের ডাক শোনা যাচ্ছিল দূর থেকে। হঠাৎ আমার ছিপটা সজোরে নড়ে উঠল, মনে হলো কোনো একটা বিশাল মাছ আটকে পড়েছে। আমি টানতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছিলাম। অনেক কষ্ট হচ্ছিল। যখন ছিপটা টেনে নৌকার কাছে আনলাম,
আমার লণ্ঠনের আলোয় আমি যা দেখলাম তাতে আমাদের তিনজনেরই রক্ত হিম হয়ে গেল। মাছটা ছিল প্রায় 3 ফুট লম্বা, কিন্তু তার শরীরটা ছিল অদ্ভুত রকম কালচে আর অস্বাভাবিক রকমের পিচ্ছিল। তার চোখ দুটো ছিল অস্বাভাবিক রকমের বড় আর লালচে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল তার মুখটা, যা মাছের মুখের দাঁতের মতো ছিল না। একদম তার মুখে ছিল মানুষের মতো ছোট ছোট অসংখ্য ধারালো দাঁত। আমার জীবনেও এবং আমার বাবার জীবনেও এমন কোনো মাছ আমরা দেখিনি। রহমত ভয়ে ছিটকে গিয়েছিল আর করিমের মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমি কোনো মতে মাছটাকে ছিপ থেকে ছাড়িয়ে দ্রুত জলে ফেলে দিলাম। এরপরেই একটা তীব্র তীক্ষ্ণ আওয়াজ ভেসে এলো জল থেকে, যেন কেউ যন্ত্রণায় চিৎকার করছে। আমরা চমকে উঠলাম, একে অপরের দিকে তাকাচ্ছি। করিম সে সময় বলল, এ নিশ্চয়ই কোনো অশুভ ইঙ্গিত, চল আমরা বাড়ি ফিরে যাই। কিন্তু আমরা তখনও ঘটনার গভীরতা বুঝতে পারিনি। আমরা নৌকা ঘুরিয়ে বাড়ির দিকে রওনা দিতেই হঠাৎ করে চারপাশটা কেমন যেন ঘন কুয়াশার চাদরে নেমে এলো। কয়েক মুহূর্ত আগেও আকাশ মোটামুটি পরিষ্কার ছিল, অথচ এখন হাত বাড়ালেও নিজেদের হাতের তালু পর্যন্ত দেখতে পাচ্ছি না আমরা। কুয়াশার সঙ্গে মিশে গিয়েছিল একটা বিশ্রী পচা গন্ধ। মনে হচ্ছিল যেন বহু পুরনো কোনো লাশ পচে যাচ্ছে। আমরা তিনজনই ভয়ে কাঁপছিলাম। নৌকা এক মুহূর্তও চলছিল না। মনে হচ্ছিল অদৃশ্য কোনো একটা শক্তি আমাদের নৌকাকে পেছন থেকে টেনে ধরেছে। আমরা যতবারই বৈঠা বাইছিলাম, নৌকা তত দূরে সরে যাচ্ছিল। আমাদের মনে হলো যেন কুয়াশার ভেতর থেকে অসংখ্য নিচু স্বরের ফিসফিসানি ভেসে আসছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো মনের ভুল, কিন্তু যত সময় অতিবাহিত থাকলো ফিসফিসানিটা তত স্পষ্ট হতে লাগলো। আমাদের মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত নেমে যেতে লাগলো। মনে হলো শত শত মানুষ যেন একসঙ্গে কথা বলছে, কিন্তু তাদের ভাষা আমরা বুঝতে পারছিলাম না। শুধু একটা কথা বারবার কানে ভাসছিল, তোমরা এসেছো। আমি লণ্ঠন উঁচিয়ে কুয়াশার ভেতরে দেখার চেষ্টা করলাম, কিন্তু কই, কোথাও কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎ করে করিম চিৎকার দিয়ে উঠল, ওটা কি? আমরা তখন তাকিয়ে দেখলাম কুয়াশার ভেতরে দুটো লালচে চোখ আমাদের দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। চোখগুলো যেন জ্বলন্ত কয়লার মতো জ্বলছিল। চোখের নিচে যেন স্পষ্ট একটা মুখের অবয়ব দেখা যাচ্ছিল, যা মানুষের মতো মনে হলো না। এরপরে বিকট একটা শব্দ, সেই হাসির শব্দ ভেসে এলো কুয়াশার ভেতর থেকে। সেই হাসির শব্দ শুনে মনে হচ্ছিল যেন নরক থেকে উঠে আসা কোনো দানব ভাসছে। আমরা তিনজনেই ভয়ে একাকার হয়ে গেলাম। আমাদের লণ্ঠনের আলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছিল। যেই না আলোটা প্রায় নিভে এলো, তখনই আমাদের চারপাশে কুয়াশা যেন আরও ঘন এবং গুমট হয়ে উঠল। হঠাৎ করে জলের নিচ থেকে অসংখ্য হাত উঠে আসতে লাগলো। সেই হাতগুলো ছিল অস্বাভাবিক রকমের লম্বা, কালচে এবং নোংরা, যার আঙুলগুলো ছিল সরু এবং তীক্ষ্ণ, নখগুলো ছিল লম্বা এবং বীভৎস রকমের নোংরা। হাতগুলো যেন আমাদের নৌকাকে স্পর্শ করার জন্য মরিয়া হয়ে উঠছিল। আমরা প্রথমে ভয়ে জ্ঞান হারানোর উপক্রম। আল্লাহর রহমত আল্লাহ আল্লাহ করতে লাগলো, আর করিম চোখ বন্ধ করে প্রার্থনা করতে শুরু করলো। আমি কিচ্ছু করতে পারছিলাম না, একেবারে পাথরের মতো জমে গিয়েছিলাম। এর কিছুক্ষণ পর হঠাৎ অনুভব করলাম একটা ঠান্ডা পিচ্ছিল হাত আমার পা স্পর্শ করেছে। আমি সজোরে লাথি মারলাম আমার হাতটা, আর সঙ্গে সঙ্গে হাতটা অদৃশ্য হয়ে গেল। এরপরেই নৌকাটা সজোরে দুলে উঠল। মনে হলো যেন শত শত অদৃশ্য শক্তি আমাদের নৌকাকে জলের নিচে টেনে নিতে চাইছে। তখনই আমি অনুভব করলাম আমার কাঁধে একটা বরফ ঠান্ডা শ্বাস ফেলছে কেউ। আমি ঘুরে তাকানোর সাহস পাচ্ছিলাম না। ক্রমাগত আমার পিঠে, আমার কাঁধে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ছে, এবং আমি ভয়ে ভয়ে ঘুরে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। আমার ঠিক পেছনে বসে আছে এমন একটা অবয়ব। তার মুখটা ছিল ভয়ঙ্কর কঙ্কালসার, তার চোখ দুটো ছিল কঠোরগত এবং বিভৎস রকমের লালচে। তার চুলগুলো ছিল জলে ভেজা এবং কালো, আর তার মুখে ছিল সেই অস্বাভাবিক রকমের ধারালো দাঁত। তার ঠোঁট দুটো ফাঁক করে আমার দিকে এক অদ্ভুত হাসি দিল। সেই হাসির সাথে মিশেছিল জলের তীব্র দুর্গন্ধ। এই দৃশ্য দেখে আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু সে সময় আমার গলা থেকে কোনো আওয়াজ বেরোলো না। সেই অবয়বটি আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলে উঠল, তুমি আমার জায়গায় বসেছ। আমার মনে হলো আমার শরীরের সব রক্ত জমে বরফ হয়ে গেছে। আমি জ্ঞান হারাতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই রহমত সজোরে বৈঠা দিয়ে সেই
অবয়বটাকে আঘাত করল। অবয়বটা একটা তীক্ষ্ণ চিৎকার করে জলের মধ্যে পড়ে গেল এবং পড়ার সঙ্গে সঙ্গেই অদৃশ্য হয়ে গেল। এরপর আমার কি হয়েছিল আমার মনে নেই। জ্ঞান ফিরলে দেখি আমরা নদীর পাড়ে পড়ে আছি। ততক্ষণে ভোর হয়ে গেছে, সূর্য তখন সবই উকি দিচ্ছে। করিম আর রহমত আমার পাশে বসে আছে, তাদের চোখে মুখে চরম ভয় আর ক্লান্তি। তারা বলল, সেই অবয়বটা চলে যাওয়ার পর নৌকাটা হঠাৎ করে দ্রুত চলতে শুরু করলো এবং আমরা পাড়ে ভিড়ে আসতে সক্ষম হই। আমাদের তিনজনের শরীরেই ছিল অজস্র ছোট ছোট কালশিটে দাগ। আমার গলায় স্পষ্ট 5টা নীলচে আঙুলের ছাপ ছিল। সেই দিনের পর থেকে আমরা কেউ আর ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যাইনি। সেই বিভীষিকাময় রাতের কথা মনে পড়লে আজও আমার ভয়ে বুক কুঁকড়ে ওঠে। রাতুল ভাই, আমি জানি না সেই অবয়বটা কি ছিল বা কেনই আমাদের উপরে এমন করেছিল, কিন্তু আমি এতটুকু জানি ব্রহ্মপুত্র নদের সেই গভীর জলে আজও কিছু রহস্য লুকিয়ে আছে, যা মানুষের কল্পনারও অতীত। আজও যখন রাতে ঘুমাতে যাই, আমার মনে হয় যেন জলের নিচ থেকে অসংখ্য চোখ আর অসংখ্য হাত আমার দিকে ধেয়ে আসছে, আর সেই সাথে সেই বিকট হাসিটা যেন আমার কানে বারবার প্রতিধ্বনিত হয়। শ্রোতা বন্ধুরা, আমার এই গল্পটি শেয়ার করতে চাই যেন তারাও বুঝতে পারে যে প্রকৃতির বুকে এমনও কিছু শক্তি লুকিয়ে আছে যা আমরা এখনও উপলব্ধি করতে পারিনি। নীরব আহমেদ, খানকা শরীফ, গাইবান্ধা। শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। বেশ চমৎকার একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন গাইবান্ধা খানকা শরীফ থেকে নীরব আহমেদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার কাছে ঘটনাটি বেশ চমৎকার লেগেছে। আপনাদের কার কাছে কেমন লাগলো আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে হলে অবশ্যই ফেসবুকে আমাদের লাইভে আপনি কমেন্ট করতে পারেন। ফেসবুক লাইভে আমরা আছি এই মুহূর্তে। ফেসবুক লাইভে আপনি আপনাদের মতামতগুলো জানাতে পারেন এবং এই ধরনের ঘটনা আপনি এর আগে কখনো শুনেছিলেন কিনা বা এই ধরনের ঘটনা আপনার জীবনে ঘটেছিল কিনা সেগুলো আমাদেরকে জানিয়ে দিতে পারেন। তো আমি আসলে আর কথা বাড়াতে চাই না, আমি অতিথির কাছে চলে যাব। তার আগে আমি আপনাদের কিছু কথাবার্তা আজকে পড়ে শোনাতে চাই। যেমন দেখতে পাচ্ছি আমাদের সাথে সবার শুরুতেই যুক্ত আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মানিক। এরপরে দেখতে পাচ্ছি উনি লিখেছেন গড়দিঘির সাথে মেঘ ডুমুরের বিল থেকে মানিক মৎস্য খামার থেকে শুনছি। আচ্ছা, মানিক মৎস্য খামার থেকে উনি শুনছেন। আমিনুল ইসলাম, আবদুল্লাহ আল মানিক, আচ্ছা দুজন মিলে শুনছেন আমাদেরকে। শেষ পর্যন্ত সাথে থাকবেন। লিখেছেন আমাদেরকে HM সাইফুল ইসলাম, লিখেছিলেন রাতুল ভাই শুরুতেই যুক্ত হয়ে গেলাম ঘোড়াবান্ধা থেকে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। অচেনা অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে ছিলেন রাহুল মিয়া, লিখেছেন হেই কেমন আছেন, অনেক ভালো আছি। আমাদেরকে লিখেছিলেন অচেনা অতিথি আবারও ভূতের গল্প শুনতে অনেক ভয় লাগে, আজকে সাহস করে শুনতে এলাম, জানি না কি হবে। আমাদের সাথেই থাকবেন লিখেছেন আমাদেরকে জান্নাত বাপ্পি, বরাবরের মতো উনি যুক্ত হয়েছেন আমাদের সাথে নরসিংদী থেকে। ও আরেকটি অ্যানাউন্স করতে চাই, যারা দেশের বাইরে থেকে আমাদেরকে শুনছেন তারা একটু সাড়া দেবেন প্লিজ। কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাতে বলেছেন আরেকজন শ্রোতা, বাট ওনার নামটি আমি প্রনাউন্স করতে পারছি না কারণ অ্যারাবিক হরফে লেখা। লিখেছেন আমাদেরকে আরিফ হোসাইন, হাই রাতুল ভাই কেমন আছেন, অনেক ভালো আছি। লিখেছিলেন আমাদেরকে মেহেদি হাসান, উনি শুনছেন প্রফেসর কলোনি থেকে। বরকত ভাই লিখেছিলেন আসসালামু আলাইকুম রাতুল ভাই কেমন আছেন, প্রচণ্ড কাজের চাপেও আপনার ও ভূতবেলার ভালোবাসার টানে যুক্ত হয়ে গেলাম, শেষ পর্যন্ত সাথে আছি। বরকত ভাই আপনার জন্য অনেক অনেক ভালোবাসা, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। লিখেছিলেন আমাদেরকে মেহেদি হাসান, প্রথম মেইলটা ভয়ের ছিল, অনেক ভয় লাগছে। ইফতেখার আহমেদ সীমান্ত লিখেছেন ভাইয়া কেমন আছেন, আমি আপনার নিউ ফ্রেন্ড, উনি আমাদেরকে খানকা শরীফ থেকে শুনছিলেন। ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সদর থেকে শুনছিলেন আমাদেরকে আজিজুল হক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। লিখেছিলেন আমাদেরকে মোহাম্মদ আবদুল্লাহ আল মানিক, রাতুল ভাইয়ের শুরুতেই যুক্ত হয়ে গেলাম, আপনার অনুষ্ঠান শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। মানিক মৎস্য খামারের নিস্তব্ধ নিরিবিলি অন্ধকার রাতে ওনারা দুই বন্ধু মিলে শুনছেন। আমাদের সাথে সুরায় জান্নাত পড়ি ছিলেন, অনেক ভয় পাচ্ছেন উনি জানিয়েছেন। আলিফ সরকার লিখেছেন ভয় লাগে। লিখেছিলেন আমাদেরকে আরিফ হোসেন, উনি তিনদহ
আচ্ছা আচ্ছা, একটা কওমি হাফিজিয়া মাদ্রাসা থেকে শুনছেন। ফিরোজ কবি লিখেছিলেন আমাদেরকে আরও লিখেছিলেন অনেক ভয়ের ছিল ঘটনাটা, সুরায়ে জান্নাত পড়ে লিখেছিলেন। সৌমিক ছিলেন আমাদের সাথে, উনি নতুন যুক্ত হয়েছেন, হালকা হালকা ভয় পাচ্ছেন উনি জানিয়েছেন। উষাদ হৃদয় ছিলেন আমাদের সাথে ছিলেন সাব্বির সরকার, ঢাকা আশুলিয়া থেকে আমাদেরকে হৃদয় শুনছেন, উনি শেষ পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন। নয়ন সরকার ভাই লিখেছেন আশা করি ভালো আছেন, উনি ভৌতিক ঘটনা অবলম্বনে ভূতবেলার সাথে আছে, ঠিক রাত 11টা পর্যন্ত থাকবেন, উনি ইমেলটা ভয়ঙ্কর বলে জানিয়েছেন। আরও আমাদেরকে জানিয়েছেন সজীব মিয়া, উনি রামচন্দ্রপুর থেকে দেখছেন, ধন্যবাদ। রাতুল ভাই অনেক ভয় পেতে চাই, স্বপন আহমেদ লিখেছিলেন আমাদেরকে। শহীদুল ইসলাম কেমন আছেন ভাইয়া, আমি মিম, আচ্ছা আচ্ছা, উনি ওনার বাবার অ্যাকাউন্ট থেকে SMS করেছেন মিম, অনেক ধন্যবাদ মিম যুক্ত হওয়ার জন্য। শহীদ মিয়া লিখেছেন গাইবান্ধা বাদিয়াখালী থেকে দেখছেন আমাদেরকে খন্দকার আশিক প্রিয়া লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সিদ্দিক আখন্দ লিখেছিলেন সেরা, অনেক অনেক ধন্যবাদ। লিখেছিলেন আমাদেরকে হাফসাতুল হ্যাপি, হাই ভাই কেমন আছেন, কুড়িগ্রাম থেকে দেখছেন। কুড়িগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। কুড়িগ্রামের যদি কোনো ভৌতিক ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা, অথবা আপনার কুড়িগ্রাম জেলার জানা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ভূত.সাটাবেলা@gmail.com এই মেইল অ্যাড্রেসে। যেহেতু কুড়িগ্রাম একটা নদীবিধৌত অঞ্চল, তো সেদিক থেকে যদি এই ধরনের ঘটনা থেকে থাকে, যেমন প্রথম ঘটনাটা জামালপুরের ঘটনাটা আপনাদেরকে পড়ে শোনালাম, সেটাও নদীকেন্দ্রিক একটা মাছ ধরা রিলেটেড একটা ঘটনা ছিল। তো আপনার কাছে যদি জানা এরকম ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। ঘটনার শুরুতে অবশ্যই আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর সহ ঘটনাটি কার সঙ্গে ঘটেছে, কতদিন আগে ঘটেছে এবং সব কিছুর বিবরণ দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। লিখেছিলেন আমাদেরকে প্রান্ত, এখন দেখছি ঢাকা থেকে, বাট বাড়ি গাইবান্ধা সদর থানায়। আমাদেরকে লিখেছিলেন কৌশিক সরকার, রাতুল ভাই কেমন আছেন, অনেকদিন পর যুক্ত হয়েছে, আমি ঘটনা দেবো খুব তাড়াতাড়ি, অপেক্ষায় রইলাম। গোপালপুর থেকে যুক্ত হয়েছেন রেজাউল করিম, আমাদের সাথে প্রান্ত অপর ছিলেন। একজন ছিলেন বাধ্য হয়ে আইডি করলাম, ভাই আপনি বাধ্য হয়ে কমেন্ট করার কোনো দরকার ছিল না, আপনার নামটি জানাবেন। লিখেছেন আমাদেরকে এস জে জিহাদ হাসান জিএম ভাইয়া সুংসুংয়ের মোড় থেকে দেখছেন, উনি শেষ পর্যন্ত থাকবেন। শরীফুল ইসলাম লিখেছিলেন আমাদেরকে গাইবান্ধা সদর থেকে, উনি আজকে প্রথম শুনছেন, আজকে বেশ কিছু নতুন শ্রোতা আমরা পাচ্ছি, ভাই সাউন্ডটা ভয়ঙ্কর। সজীব মিয়া লিখেছিলেন আমাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। আবির হোসেন ছিলেন তালুক জামিরা থেকে দেখছেন আমাদেরকে, অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাদের সাথে ছিলেন। গোরেনুর বেগম ছিলেন আমাদের সাথে, আচ্ছা উনি এবং ওনার মেয়ে দুজন মিলে আমাদেরকে শুনছেন, অনেক অনেক ধন্যবাদ। লিখেছিলেন আমাদেরকে স্বপন ভাই আপনার ভয়েসে ঘটনা শুনতে ভয় লাগে, ধন্যবাদ। আনন্দবাজার থেকে আমাদেরকে দেখছেন আলামির মিয়া এবং মোহাম্মদ আবদুল্লাহ আল মানিক ছিলেন, ঘটনা অনেক ভয়ঙ্কর ছিল, এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা শুনতে চাই, অবশ্যই সাথে থাকবেন। আমরা অতিথির কাছে অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাব এবং আরেকবার অ্যানাউন্স করতে চাই, সেটা হচ্ছে যারা দেশের বাইরে থেকে দেখছেন অর্থাৎ গাইবান্ধার বাইরে থেকে, বাংলাদেশের বাইরে থেকে দেখছেন, তারা একটু আমাদেরকে জানাবেন। আর আমি এতক্ষণ আপনাদের সাথে আছি আর যে রাতুল, এবং আমি আর কথা বাড়াবো না, আমি এবারে সরাসরি চলে যেতে চাই আমাদের স্টুডিওতে থাকা প্রথম অতিথির কাছে। শুরুতেই তার নাম ঠিকানা শুনবো এবং তারপর ওনার জীবনে ঘটে যাওয়া অথবা ওনার জানা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি শুনবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার নাম ঠিকানা বলে আমরা ঘটনা শুনবো। জি আমার নাম ইমতিয়াজ আহমেদ, আমার বাসা হচ্ছে বলনঝাড়। আচ্ছা, তো ভাইয়া যে ঘটনাটা আমার সাথে ঘটেছিল এটা হচ্ছে 2023-এ এসএসসি দেওয়ার পরে যখন আমি সর্বপ্রথম ম্যাচে উঠি তখন। আচ্ছা, আপনার মাসটা ছিল অক্টোবর মাস। আচ্ছা, তো আমি আমার বাবার সাথে ম্যাচ দেখতে যাই। তো ম্যাচটি ছিল দিনাজপুরে। ওকে, তো কিছু সমস্যার কারণে আমি জায়গাটার নামটা বলতেছি না। ঠিক আছে। তো ম্যাচটায় যখন আমরা যাই তারপরে দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল রুম, তো আশেপাশে সব রুমেই বুকিং হয়ে গেছিল। তারপরে সিঙ্গেল রুমটা আমার পছন্দ হয় অনেক। তারপরে ওই রুমটায় অনেক সমস্যা ছিল যেটা আমার অজানা ছিল। তারপরে আমি ওটা বুকিং দিয়ে বাবার সাথে বাসা চলে আসি। যে তারপরে যখন আমি ম্যাচে শিফট হই তখন 2 দিন যাওয়ার পর থেকে আমার সাথে ঘটনাগুলো ঘটতে শুরু করে। আমি রাতে ঘুমানোর পরে কারো উপস্থিতি বুঝতে পারি। আচ্ছা, সে আমার কোনো ক্ষতি করেনি, কিন্তু মানে রুমে আচমকা শব্দ হতো, আবার আমি একটা জিনিস রাখলে সেটা ঠিক জায়গায় থাকতো না, মানে একটা কাপড় যদি কোথাও রাখতাম সেটা অন্য জায়গায় থাকতো। তো এই ঘটনাগুলো প্রতিনিয়ত আমার সাথে ঘটতে থাকে। তো কিছুদিন এভাবে চলে যায়। তারপরে আমি একটু ভয় পেতে শুরু করি যে এটি যদি আমার কোনো ক্ষতি করে তাহলে আমার পরিবারের সমস্যা হতে পারে। তো তারপরে আমি এভাবে চুপ থাকি, কাউকে কিছু বলিনি।
তো আমার একটা ফ্রেন্ডকে আমি এইটা শেয়ার করলাম আর কি। তারপরে বললো যে এই রুমে একটা ভাইয়া ছিল, তিনি হচ্ছে আত্মহত্যা করেছিলেন এই রুমটাতে, যার কারণেই এই সমস্যাগুলো হয়েছিল। আচ্ছা। পরবর্তীতে আমি দোয়া পড়ার পরে এই সমস্যাগুলো আর ঘটেনি আমার সাথে। আচ্ছা। তো এই ছোট ঘটনাটা ছিল আজকে আমার জীবনের প্রথম ঘটনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা আর কোনো ঘটনা আছে আপনার কাছে? জি আছে। আচ্ছা, আমরা যেহেতু এই ঘটনা খুব ছোট ছিল এই জন্য আমরা পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি সরাসরি। জি জি ভাইয়া, এই ঘটনাটা আমার বাবার সাথে ঘটে যায় একটি ঘটনা। তো এটি 2-3 বছর আগের কথা আর কি। আমার বাবা ছিল মাছ ধরার প্রচণ্ড নেশা। তো আমার বাবা সেদিন রাতে বার হয় মাছ মারার জন্য। তো আমার বাবা ঠিকভাবেই যাচ্ছিল মাছ মারতে। তো হাতে ছিল একটি মানে ক্যাটা বলে যেটা আর কি গ্রাম অঞ্চলে। তো এটি টর্চ লাইট ছিল, আর কিছু ছিল না। আমার বাবা একাই যাচ্ছিলেন। আমার বাবা ছিলেন প্রচণ্ড সাহসী। তো সেদিন অনেক রাত হয়ে যাওয়ার পর আমার বাবা ফিরছিলেন না। ওকে। তো আমার মা এবং আমি খুবই চিন্তিত হচ্ছিলাম যে কেন ফিরছেন না। তারপরে ভাইয়া আমি আমার মাকে সঙ্গে করে নিয়ে বাইরে গেলাম দেখতে যে কি হলো ব্যাপারটা। তো আমার বাবাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তারপরে অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা দেখতে পেলাম আমার বাবা হচ্ছে সামনে, মানে মাথাটা গাড়া অবস্থায় পাওয়া যায়। তো আমার বাবা তখনও প্রাণ ছিল। তারপরে আমরা, আমার মা এবং আমি আরও কিছু লোকজন মিলে তাকে বাসায় নিয়ে আসি। তারপরে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তারপরে তার সেন্স ফেরার পরে তাকে জিজ্ঞাসা করা হলো যে কি হয়েছিল তোমার সাথে। তারপরে আমার বাবা বললো যে আমি ঠিকভাবে মাছ মারতেছিলাম, হঠাৎ একটা মাছ মানে বিশাল বড় আকৃতির। তো আমার বাবার এই মাছটার প্রতি একটু লোভ জাগে। তো আমার বাবা এই মাছটাকে ধরার চেষ্টা করে। তো মাছটা ধীরে ধীরে গভীর পানির দিকে যাচ্ছিল। তো আমার বাবা মাছটাকে ফলো করে দিকে যাচ্ছিলেন। তারপরে হঠাৎ করে মাছটা উধাও হয়ে যায় এবং আমার বাবা অবাক হয়ে যান যে মাছটা কোথায় গেল। তো আমার বাবা লাইট দিয়ে আশেপাশে দেখতে থাকেন, কিন্তু মাছটাকে দেখা যাচ্ছিল না। তারপর হঠাৎ একটা শব্দ হয় পিছন থেকে। আমার বাবা যখন পিছনে তাকান তখন দেখতে পান একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে তার পিছনে। তো অবয়বটা দেখতে ভয়ঙ্কর ছিল, তার চোখ দুটো জ্বলছিল। তো তিনি আমার বাবাকে বলল যে তুই এত রাতে কেন মাছ মারতে বেরিয়েছিস। তো আমার বাবা বললো যে মাছ মারা আমার একটা নেশা, আমি প্রতিনিয়তই বের হই মাছ মারতে। যে আপনি কে? তো বলে যে আমি হচ্ছি এখানে থাকি, মানে এখানে আমার বসতি, তুই আমার থাকা জায়গাটা নষ্ট করে দিচ্ছিস, আমাকে বিরক্ত করছিস। এর পরবর্তীতে ওই অবয়বটা আমার বাবাকে ধরে মানে মাথাটা গেড়ে দেয় মাটিতে কাদার ভিতরে। তারপরে আমার বাবা আর কিছু বলতে পারে না। তারপরে আমার বাবা প্রচন্ড জ্বর ছিল। তো এই জ্বরটা ঠিক হতে মোটামুটি 7 দিন লেগে গিয়েছিল। তারপর থেকে আমার বাবাকে একটা কবিরাজ দেখানো হয়, তার হাতে তাবিজ দেওয়া হয়। তো এই তাবিজটা এখন আমার বাবার সঙ্গে থাকে। এখন আমার বাবা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অতিথি। তার কাছে আমরা চমৎকার একটা ঘটনা শুনলাম। তো আমি আসলে এরকম বাস্তব ঘটনা, যেমন উনি বললেন আমাকে যে প্রথম এই ঘটনাটার মানে একটা অংশে যে ওনার বাবাকে পাওয়া গেছে এমন একটা অবস্থায় যে ওনার মাথাটা মানে কাদার মধ্যে মানে গাড়ানো ছিল। তো মানে এটা কোন সময় ঘটেছিল, মানে কতক্ষণ বা রাতের কোন অংশে? রাত ঠিক 2টা হবে, তখন 2-2:30টার সময়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এরকম একটা ঘটনা আমিও এর আগে শুনেছিলাম আমার এক রিলেটিভের কাছে। যে তো যাই হোক, আমি কোনো একদিন সুযোগ পেলে তাকে নিয়ে আসবো, অথবা আমি ওনার থেকে পারমিশন নিয়ে ওনার ঘটনাটা শেয়ার করবো। তো অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অতিথি ইমতিয়াজ ভাইকে। তো আমি আসলে আপনাদের কথাবার্তাগুলো যেতে চাই এবং দেখতে চাই আমাদের সাথে কে কে কোথা থেকে যুক্ত আছেন। লিখেছিলেন আমাদেরকে কৌশিক সরকার, এবং আমি বলে দিতে চাই আমার হাতে আজকে আরও 2টি মেইল রয়েছে এবং বেশ চমৎকার কিছু ঘটনা রয়েছে, এবং সেই সাথে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে।
সেটা অল্প কিছুক্ষণ পরে আপনারা সরাসরি সারপ্রাইজটিতে চলে যাবেন। তো যাই হোক, লিখেছিলেন আমাদেরকে কৌশিক সরকার, উনি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং উনি লিখেছেন খুব দ্রুত ঘটনা দেবেন। রেজাউল করিম ছিলেন গোপালপুর থেকে, লিখেছিলেন আমাদেরকে প্রান্ত, লিখেছিলেন আমাদেরকে জিহাদ হাসান, উনি সুংসুঙ্গির মোড় থেকে ছিলেন। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি সজীব মিয়া লিখেছেন সাউন্ড ভয়ঙ্কর। স্বপন আহমেদ প্রশংসা করেছিলেন আমাদের। আনন্দবাজার থেকে আলামিন ছিলেন আমাদের সাথে। ঘটনা অনেক ভয়ঙ্কর ছিল, এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা শুনতে চেয়েছেন অনেকেই। আচ্ছা, দেখতে পাচ্ছি কুড়িগ্রাম থেকে আমাদেরকে জিম আহমেদ দেখছিলেন। শেখ শাকিল আহমেদ লিখেছেন কেমন আছেন, অনেক ভালো আছি। দেখতে পাচ্ছি আমাদের সাথে শরীফুল ইসলাম লিখেছেন আমি নতুন না, আজকে ফার্স্ট টাইম কমেন্ট করলাম, ধন্যবাদ। লিখেছিলেন আমাদেরকে রাজীব সরকার, দেখতে পারলাম না ভাইয়া, প্রবলেমে আপনি আমাদের ভূতবেলার অনুষ্ঠানটি শেষ হলে আপনি আমাদের পেজ থেকে দেখতে পারবেন। লিখেছেন আমাদেরকে শহীদ মিয়া, ভাইয়া ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসতে শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ জানানোর জন্য। লিখেছিলেন আমাদেরকে জিম আহমেদ, অনেক ভালো হচ্ছে, চালিয়ে যান। লিখেছিলেন আমাদেরকে মাহিন, কেমনে বাড়ি যাব। আচ্ছা আচ্ছা, তাই আপনি কোথা থেকে শুনছেন জানাবেন, আমাদের ভূতপাড়া থেকে কয়েকটা ভূত পাঠাবো আপনাকে যেন বাসায় পৌঁছে দিয়ে আসে। রেজাউল করিম লিখেছেন অনেক সুন্দর হচ্ছে ভাইয়া, চালিয়ে যান। ওনার ভাতিজা ফজলু মিয়া খুব ভয় পাচ্ছে এমনটি জানিয়েছেন। অমিত ছিলেন আমাদের সাথে, লিখেছেন হাই ভাইয়া, আমি অমিত হাসান, প্রতি সপ্তাহের মতো শুনতে এলাম। আচ্ছা, এফএম অনেক ভালো লাগছে, শেষ পর্যন্ত সাথে থাকবেন। কবরস্থানের সামনে আছেন উনি, তার মধ্যে এসব ঘটনা শুনছেন, তারপর এই জন্য উনি সবচেয়ে বেশি ভয় পাচ্ছেন। মেহেদি হাসান ভাই লিখেছেন আমাদেরকে, লিখেছিলেন অনেকে শাহাদুলের কথা জিজ্ঞেস করছেন। শাহাদুল একটা বিশেষ প্রয়োজনে গাইবান্ধার বাইরে আছে, যে কারণে শাহাদুলকে আমরা ভূতবেলায় পাচ্ছি না, তবে খুব শীঘ্রই আমরা তাকে ভূতবেলায় পাবো। তো অনেক অনেক ধন্যবাদ আগ্রহ প্রকাশের জন্য যে শাহাদুলকে আপনারা চান। লিখেছেন আমাদেরকে অপি সাগর ভাইয়া, সরকারদারি থেকে যুক্ত আছেন এবং ওনার অনেক ভালো লাগছে। মেহেদি হাসান লিখেছেন শাহাদুলকে ছাড়া ভূতবেলা জমে না ভাই। জি ধন্যবাদ, আসলেই ভূতবেলা জমে উঠছে না। লিখেছেন আমাদেরকে শাকিল খান, ভাইয়া আপনার অনুষ্ঠানগুলো আচ্ছা অনেক ভয়াবহ, ভয় ভয় লাগে। আচ্ছা আচ্ছা, তাই লিখেছিলেন আমাদেরকে, যুক্ত হয়ে গেলাম ভাই। শামীম শেখ লিখেছিলেন। তারপর দেখতে পাচ্ছি মেহেদি হাসান লিখেছেন আমাদেরকে, আরও লিখেছিলেন আমার নাম মোহাম্মদ শাওন রহমান, বাসা গাইবান্ধা তালতলা বাজার। এরপর দেখতে পাচ্ছি ইফতেখার আহমেদ সীমান্ত লিখেছেন, রাতুল ভাই আপনাকে দেখে মনেই হয় না আপনার ভয়েস এতটা ভয়ঙ্কর হতে পারে, তাই ধন্যবাদ। আচ্ছা, লিখেছিলেন আমাদেরকে আরিফ হোসেন, আমি তিনদহ মাদ্রাসা থেকে শুনছি, শুভকামনা। লিখেছেন আমাদেরকে এত সুন্দর করে ঘটনাগুলো উপস্থাপন করার জন্য রাতুল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য। মোহাম্মদ আব্দুল্লাহ মালিক লিখেছিলেন আমাদেরকে, ধন্যবাদ। বেশ ভয়ানক ঘটনা ছিল। নয়ন সরকার ভাই লিখেছেন। সজীব মিয়া লিখেছেন ঘটনাটা খুব ভালো লেগেছে। আলামিন মিয়া লিখেছেন রঘুনাথপুর থেকে, উনি পাপুল আশিক, আচ্ছা আচ্ছা, ওনারা চারজন একসাথে মিলে শুনছেন। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি শফিউল ইসলাম ছিলেন আমাদের সাথে। এরপর দেখতে পাচ্ছি আরও অনেকেই আছেন। লিখেছিলেন আমাদেরকে জুয়েল রানা, উনি শেষ পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন। আবির হোসেন লিখেছেন উনি আমার বন্ধু সাফায়েত হোসেন সীমান্ত, আর আমি দেখছি ফরিদের মোড় থেকে। লাবিব হাসান ছিলেন আমাদের সাথে, গাইবান্ধা কবরস্থানের মধ্যে বসে শুনছি। আচ্ছা, যাই বলেন মিথ্যা বলেন না, পরে দেখা যাবে যে হিতে বিপরীত হয়ে যাবে। লিখেছেন আমাদেরকে সুরিয়া জান্নাত পরি, লিখেছিলেন আমাদেরকে মেহেদি হাসান, আচ্ছা আচ্ছা ওকে। আর যে পলাশ লিখেছিলেন আমাদেরকে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? অনেক ভালো আছি। লুৎফুল আনোয়ার ভাই লিখেছেন কর্মব্যস্ততার কারণে পরপর 3 সপ্তাহ প্রিয় ভূতবেলা শুনতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। লাভ ইউ ফ্রম চট্টগ্রাম। লুৎফুল আনোয়ার ভাই, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। আপনি 3 দিন মিস করেছেন, আমরাও আপনাকে মিস করেছি, ভূতবেলা আপনাকে মিস করেছে। আরিফুল ইসলাম লিখেছেন সুরিয়া জান্নাত পরিও শুনছে আজকে, অনেক ভয় পাচ্ছেন উনি এবং কম ভয়ানক ঘটনা শুনতে চেয়েছেন রাতুল ভাইয়ের কাছ থেকে। লিখেছিলেন আমাদেরকে আরশ হাসান, উনি তুলসীঘাট থেকে শুনছেন। আর যে পলাশ ছিলেন অনেক সুন্দর লাগছে। শহীদুল ইসলাম লিখেছেন অনেক ভয় পেলাম ভাইয়া। সজীব লিখলেন ঘটনাটা খুব ভয়ঙ্কর। লিখেছিলেন আমাদেরকে সিয়াম, আজকে একটু দেরিতে যুক্ত হয়ে গেলাম। অরিন আহমেদ লিখেছিলেন এত সকালে ভূতের গল্প দেয়। আচ্ছা আচ্ছা, তাই আপনি কি আগে রাত 12টায় শুনতেন ভূতবেলা? লিখেছিলেন আমাদেরকে ইমন আলোহীন জীবন, লিখেছিলেন আমাদেরকে আর যে পলাশ, আমার মেইলটা কি পড়া হবে? যে সুযোগ হলে পড়া হবে। চন্দন কুমার বর্মন লিখেছেন ভাই কেমন আছেন, গোপালগঞ্জ থেকে শুনছি। স্বপন আহমেদ লিখেছেন আমি যদি মেইল পাঠাই এটা কি পড়তে পারবেন রাতুল ভাই? জি অবশ্যই, যেই মেইল পাঠাবে তার মেইলই পড়া হবে, কিন্তু আজকে নয়, নেক্সট কোনো ভূতবেলায়।
সেজন্য আগে যদি সিরিয়াল চান, আপনি যে সামনের সপ্তাহে আপনার ঘটনা পড়া হোক, তাহলে আজকে আপনি ঘটনা লিখে পাঠিয়ে দিন। লিখেছেন আমাদেরকে আরাফাত, উনি আমাদেরকে শুনছিলেন পুলিশ লাইন্স থেকে। আরিফুল ইসলাম ছিলেন, আচ্ছা আরও অনেকেই ছিলেন। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। তো এই পর্যায়ে আমি আসলে আর কথা বাড়াবো না, আমার হাতে আরেকটি মেইল আছে, সেই মেইলটিতে যাব, তারপরে আমরা আমাদের অতিথির কাছে যাব, এবং তারপরে আমাদের ভূতবেলার একটা চমক আছে আপনাদের জন্য, এবং যারা যারা গেস করতে পারবে তাদের জন্য একটা কি আছে, পুরস্কার আছে। হ্যাঁ, অবশ্যই পুরস্কার আছে, দেখা যাক। তো আমি এই মুহূর্তে আমার সঙ্গে থাকা, আমার কাছে থাকা সেই মেইলটিতে চলে যেতে চাই। ভয়ের শুরু এখানে। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আশা করি ভালো আছেন। আপনার অনুষ্ঠান ভূতবেলা আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। আপনার ভরাট কণ্ঠ আর ভৌতিক গল্প বলার ধরন আমাকে মুগ্ধ রাখে। আমি মোহাম্মদ শহীদুজ্জামান সোহাগ, বর্তমানে চাকরি সূত্রে নারায়ণগঞ্জ থেকে লিখছি। আজ আমি আমার জীবনের একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করতে চাই, যা আজও আমাকে রাতে ঘুমোতে দেয় না, যার প্রতিটি মুহূর্ত আমাকে আমার স্মৃতিতে ধারালো ছুরির ফলার মতো বেঁধে আছে। ঘটনাটি ঘটেছিল গত বছর। বলে রাখি, আমার গ্রামের বাড়ি নোয়াখালীর প্রত্যন্ত একটি অঞ্চলে। শুরুটা খুব স্বাভাবিক ছিল। আমার বাবা একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় একা একা গ্রামের বাড়িতে যেতে হয়েছিল আমাকে। আমি প্রায় 10 বছর পর আমাদের গ্রামের বাড়িটিতে যাই। প্রায় 10 বছর ধরে আমাদের বাড়িটি পড়েছিল। আচ্ছা, বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমাকে একা একা গ্রামের বাড়িতে যেতে হয়। প্রায় 10 বছর ধরে বাড়িটি খালি পড়েছিল। কেবল বছরে একবার সাফ সুতরো করার জন্য লোক যেত, কিন্তু বসবাসের জন্য কেউ যেত না। অনেক পুরনো আমলের বাড়ি ছিল, চারিদিকে ঘন ঝোপঝাড় আর বড় জঙ্গল। দিনের বেলাতেও কেমন যেন একটা চাপা অন্ধকার লেগে থাকতো চারপাশে। প্রথম 3 দিন সব কিছু ঠিকঠাক ছিল। দিনের বেলায় আমি বাড়ির টুকিটাকি কাজ সারতাম। সন্ধ্যায় আমি আমার নিজের মতো বই পড়তাম আর পুরনো অ্যালবামের পাতা উল্টাতাম। রাতের বেলা চারিদিকে নিস্তব্ধ হয়ে যেত, কেবল ঝিঝি পোকা আর 2-একটা প্যাঁচার ডাক শোনা যেত। সেই নিস্তব্ধতা যেন আরও গাঢ় করে তুলত আমার সেই একাকিত্বকে। চতুর্থ রাতের ঘটনা। সেদিন থেকে একটা অদ্ভুত বিভৎস রকমের ঘটনা শুরু হলো আমার সাথে। আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে সেই দিন। সেদিন রাত প্রায় 12টা। আমি শুয়েছিলাম, সবে মাত্র চোখটা লেগে এসেছিল। হঠাৎ করে শুনলাম আমাদের বারান্দায় কেউ একজন হেঁটে বেড়াচ্ছে। থপ থপ থপ। প্রথমটায় ভেবেছিলাম হয়তো কোনো বেড়াল বা বাদর ঢুকেছে বাড়িতে, কিন্তু শব্দটা ক্রমেই যেন ভারী হতে লাগলো। কেউ যেন ভেজা পা দিয়ে হাঁটছে। প্রতিটি টপ টপ শব্দ যেন আমার বুকের ভেতর হাতুড়ি পেটাচ্ছিল। একটা শীতল স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নিচে নেমে গেল। বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। আমি টর্চ জ্বালিয়ে খুব সাবধানে বিছানা থেকে নামলাম। নিঃশ্বাস বন্ধ করে 1 পা 2 পা করে দরজার দিকে এগিয়ে যেতে থাকলাম। টর্চের আলো ফেলে বারান্দায় চোখ বোলাতে আমার গা শিউরে উঠল। সেখানে কেউ নেই, শুধু মেঝেতে জল জল পায়ের ছাপ দেখা যাচ্ছিল। মনে হচ্ছে সত্য স্নান করে কেউ হেঁটে গেছে। পায়ের ছাপগুলো আমার শোবার ঘরের দরজার ঠিক সামনে পর্যন্ত এসেছিল এবং দরজার সামনে এসে থেমেছিল। আমার ভেতরটা যেন ঠান্ডা হয়ে গেল। আমি তাড়াহুড়ো করে রুমের দরজা বন্ধ করে দিলাম, যেন কোনো অদৃশ্য কেউ আমার ঘরে ঢুকে পড়বে এখনই, এমন একটা অনুভূতি হচ্ছিল। সারা রাত এক মুহূর্তের জন্য আমার ঘুম আসেনি। দরজার ওপাশে কে? একটা কর্কশ শব্দ, বরফের মতো একটা ছায়া, এরকম একটা অনুভূতি হচ্ছিল আমার। পরের দিন রাতের ঘটনা। আগের রাতের ঘটনায় আমি এতটাই ভীত হয়ে পড়েছিলাম যে দরজা জানালা সবকিছু ভালোভাবে বন্ধ করে দিয়েছিলাম।
ঘুমোতে যাওয়ার আগে ভালো করে দেখে নিলাম যে সব কিছু ঠিকঠাকভাবে লাগানো আছে কিনা। আমি বিছানায় শুয়ে কেবল চোখ বুজেছি, হঠাৎ করে শুনি খুব ধীরে ধীরে আমার শোবার ঘরের দরজা খুলছে। খসখস একটা শব্দ আমার কানে আসতেই আমার সারা শরীর যেন হিম হয়ে গেল। এরপরে একটা চাপা নিঃশ্বাসের শব্দ এলো কানে। আমার মনে হলো যেন কেউ একজন দরজা ঠিক ওপাশেই দাঁড়িয়ে গভীর মনোযোগ দিয়ে আমার শ্বাস নিঃশ্বাস নিচ্ছে। আমার গলার স্বর কেড়ে নিয়েছিল ভয়ে। অনেক কষ্টে উচ্চারণ করলাম, কে কে ওখানে? উত্তরের জন্য আমি প্রস্তুত ছিলাম না। একটা কর্কশ রুক্ষ কণ্ঠস্বর ভেসে এলো, যেন বহু পুরনো কবর থেকে উঠে আসা কোনো সত্তা ওপাশ থেকে কথা বলছে। তুমি আমার জায়গায় শুয়ে আছো। আমার হৃৎপিণ্ডও যেন গলা দিয়ে বেরিয়ে আসার উপক্রম হলো। আমি লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়লাম এবং চরম সাহস সঞ্চয় করে সজোরে দরজা খুলে দিলাম। কিন্তু এবারও সেখানে কেউ ছিল না। দরজার বাইরে মেঝেতে ছড়িয়ে পড়া ছিল লম্বা কালো সাথে কিছু চুল। সেগুলো দেখে আমার কেমন জানি বমি পেল, কিন্তু সাথে একটা অদম্য কৌতূহল আমাকে জাপটে ধরলো। হাত বাড়িয়ে সেই চুলগুলো স্পর্শ করতেই আমার যেন বরফের মতো শীতল একটা হাত আমার গলার সজোরে চেপে ধরলো। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, চোখ দুটো উল্টে যেতে লাগলো। আমার মনে হলো আমার শরীরের সব শক্তি নিমেষেই শেষ হয়ে যাচ্ছে। শেষবারের মতো চিৎকার দিতে চেয়েছিলাম, কিন্তু কোনো আওয়াজ বেরোলো না। অন্ধকার আমার চোখে যেন নেমে এলো। আমি অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়লাম। আমার ঘুম ভাঙল সকালের আবছা আলোয়। আমার গলা চিনচিন করছিল। হাত দিয়ে গলার স্পর্শ করতেই অনুভব করলাম সেখানে 5টি নীলচে আঙুলের স্পষ্ট দাগ। কেউ যেন খুব শক্ত করে আমার গলা চেপে ধরেছিল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে উঠে বসলাম। মাথা তখনও ঝিমঝিম করছিল। মনের মধ্যে একটা অজানা আশঙ্কা ঘুরপাক খাচ্ছিল। আমি দ্রুত পায়ে বাড়ির বাইরে গেলাম, যেন এই বাড়িটা আমাকে গিলে ফেলবে। বাড়ির পেছনে যেখানে পুরনো একটা কুয়ো ছিল, সেদিকে আমার চোখ পড়ল। বহু বছর ধরে পড়ে থাকা সেই কুয়োর ঢাকনাটা খোলা। আমার মনে হলো কেউ যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে সেই কুয়োর দিকে। অদ্ভুত একটা আকর্ষণ আমি অনুভব করছিলাম। আমি কুয়োর ভেতরে উকি দিলাম এবং যা দেখলাম তা দেখার জন্য মোটেই আমি প্রস্তুত ছিলাম না। কুয়োর ঘোলাটে পানির মধ্যে একটা তরুণীর পচে যাওয়া লাশ ভাসছে। তার চুলগুলো ঠিক তেমনই লম্বা, কালো আর স্যাঁতস্যাঁতে, যেমনটা আমি আমার ঘরের দরজায় দেখেছিলাম গতকাল রাতে। তার চোখগুলো খোলা আর বিভৎস একটা হাসি যেন তার মুখেই লেগেছিল। ভয়ে আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল। আমার চিৎকার করার শক্তি ছিল না। পরে স্থানীয় লোকজনের সাথে কথা বললাম এবং আমার সঙ্গে ঘটে যাওয়া গত 2 দিনের ঘটনা বললাম। একজন হুজুরের থেকে আমি গা ঝেড়ে নিলাম এবং তারপরে আমি এলাকার কয়েকজনের সাথে বিশদভাবে এই তথ্যগুলো জানার চেষ্টা করলাম। তারা অনেকেই আমাকে বললেন যে প্রায় 10 থেকে 12 বছর আগে এই গ্রামেরই এক মেয়ে, তাকে মিথ্যা একটা অপবাদ দেওয়া হয়। তো গ্রামের মাথাবড়া তার বিরুদ্ধে একটা অপবাদ দিয়েছিল এবং যার ফলে সে সেই কুয়োতে গিয়ে লাফ দিয়েছিল। অনেকদিন সেই কুয়ো থেকে পানি না তোলার ফলে কেউ সেখানে যায়নি এবং অনেকেই ভেবেছে যে হয়তোবা হারিয়ে গেছে, তার কোনো খোঁজ মেলেনি। সবাই ভেবেছিল সে হয়তোবা এই অপবাদ সহ্য করতে না পেরে পালিয়ে গেছে, কিন্তু অনেকদিন পর তার লাশ সেখানে পাওয়া যায়। এবং সেদিনের পর থেকে আমি জানি অন্ধকারে কেউ আমার দিকে তাকিয়ে আছে। হয়তো সেই তরুণীর আত্মা যে স্থান দখল করার জন্য প্রতিশোধ নিতে চায়। আজও রাতে শোবার সময় আমি দরজার ফাঁক দিয়ে একটা চোখ দেখতে পাই। সেই চোখ যে আমাকে নিরন্তর অনুসরণ করে চলেছে। মাঝে মাঝে গভীর রাতে বিছানার চারপাশে আমি অদ্ভুত ঠান্ডা বাতাসের স্পর্শ পাই। আমার মনে হয় কেউ যেন আমার কানে ফিসফিস করে বলছে, তুমি আমার জায়গায় শুয়ে আছো। এই ভয় আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। রাতুল ভাই, আমি জানি না এই ঘটনার কোনো ব্যাখ্যা আছে কিনা, কিন্তু বিভৎস এক অভিজ্ঞতা আমার জীবনটাকে পাল্টে দিয়েছে। আজও আমি ওই গ্রামের বাড়িতে যাওয়ার সাহস পাই না। আপনার শ্রোতাদের কাছে আমার এই গল্পটি শেয়ার করতে চাই, যেন তারাও বুঝতে পারে কিছু কিছু ঘটনা মানুষের কল্পনার বাইরে হয়। রাতুল ভাই, যদি ঘটনাটি ভালো লাগে পড়ে শোনাবেন। অনেক অনেক ধন্যবাদ। মোহাম্মদ শহীদুজ্জামান সোহাগ, নারায়ণগঞ্জ। রাতুল, ভয়
ইয়েস, ভয়ের শুরু এখানেই। চমৎকার একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছেন মোহাম্মদ শহীদুজ্জামান সোহাগ, নারায়ণগঞ্জ থেকে। আমি আসলে এই ঘটনা সম্পর্কে কিচ্ছু বলবো না, এবার সম্পূর্ণটা আপনাদের থেকে জানতে চাই। লিসনার্স যারা আমাদেরকে এই মুহূর্তে ভূতবেলা শুনছেন এবং দেখছেন আমাদের ফেসবুক লাইভে এবং আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM শুনছিলেন, তারা আমাদেরকে জানাতে পারেন যে আপনাদের কাছে এই ঘটনাটি কেমন লেগেছে এবং ঘটনার কোন অংশটিতে আপনার সবচেয়ে বেশি ভয় কাজ করেছে মনের মধ্যে, সেই তথ্যটি আমাদেরকে দিতে পারেন। তো আমি আর কথা বাড়াবো না, আমি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অতিথির কাছে চলে যাব, তার কাছে ঘটনা শুনবো এবং তার আগে আমি আপনাদের কথাবার্তাগুলো পড়তে চাই। এবং আপনাদের কথাবার্তাগুলো জানাতে হলে অবশ্যই আমাদের রেডিও সারাবেলার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে আপনাদের আসতে হবে। আমাদের সারাবেলার পেজটি হচ্ছে www.facebook.com/radio সারাবেলা। এটি লিখে যে কোনো একটি ব্রাউজারে সার্চ করলে আমাদের পেজটি পেয়ে যাবেন। তো সেখানে আমরা লাইভ করছি, সেখানে আপনি চাইলে আপনার মন্তব্যটি আমাদেরকে জানাতে পারেন। লিখেছিলেন আমাদেরকে সুরেয়া জান্নাত পরি, এরপর লিখেছিলেন আরিফুল ইসলাম, লিখেছিলেন আমাদেরকে আর জে পলাশ। আচ্ছা আচ্ছা, এখানে আবার গান কীভাবে আসলো? রাতুল ভাই, আপনি অনেক সুন্দর গান বলতে পারেন, কোনো একদিন গানের, আচ্ছা তাই কোনো একদিন ভূতের গান শোনাবো আপনাদেরকে। এমডি শামীম লিখেছেন, ভাইয়া কেমন আছেন, অনেক সুন্দর লাগছে, চালিয়ে যান। সোনারপাড়া থেকে শুনছেন আমাদেরকে। এস নিশান ছিলেন আমাদের সাথে, উনি যুক্ত হয়ে গেলেন বড়বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা, লাবিব হাসান লিখেছেন উনি এখন শ্মশানে বসে আছেন, শ্মশানে বসে শুনছেন। জাকির হোসাইন লিখেছেন, ভাইয়া আমিও ঢাকা থেকে শুনছি। আচ্ছা, নিশান জানতে চেয়েছেন কেমন আছে, অনেক ভালো আছি। সাদমান ওয়াসিফ সিয়াম ছিলেন আমাদের সাথে, স্টোরি নিয়ে আসিও। আচ্ছা আচ্ছা, স্টোরি নিয়ে আসো ব্রাদার। আচ্ছা আচ্ছা, ওকে। লিখেছেন আমাদেরকে আর যে জান্নাত, লিখেছেন ভাইয়া কেমন আছেন, গাইবান্ধা থেকে শুনছি, ভালো লাগছে। আরিফুল ইসলাম ভাই লিখেছেন আমাদেরকে, আমাকে কি ভুলে গেছেন রাতুল ভাই? আচ্ছা আচ্ছা, রাতুল ভাই আরিফুল ইসলাম ভাইকে ভুলতেই পারে না, কিন্তু আপনার ডিপিটা চেঞ্জ করেছেন, প্রোফাইল পিকচারটা দেখে আসলে হুটহাট করে চিনতে পারিনি। এখানে লিখেছেন আমাদেরকে ইমন, লিখেছেন উনি পুলিশপাড়া থেকে শুনছেন আমাদেরকে। কিন্তু আরিফুল ইসলাম ভাই, বরকত ভাই আপনাদেরকে ভোলার মতো না এবং সবসময় আপনাদের জন্য শুভকামনা থাকবে এবং রাতুল ভাই আপনাদেরকে ভালোবাসে, এটা জেনে রাখবেন, এবং সকলকে ভূতবেলার সকল লিসনারকে ভালোবাসে। লিখেছেন আমাদেরকে জান্নাত বাপ্পি, চালিয়ে যান, শেষ পর্যন্ত সাথে আছি। লিখেছিলেন আমাদেরকে মাহিন মিয়া, পাঁচজমা থেকে দেখছেন। শেখ শাকিল আহমেদ লিখেছিলেন আমাদেরকে, সবাই আচ্ছা আচ্ছা, আমরা সবাই ফুলবাড়ি সালাফিয়া মাদ্রাসা থেকে ভূতবেলা শুনছি, অনেক ভয় করছে, চালিয়ে যান ভাইয়া। আবির হোসাইন আমাদেরকে লিখেছেন, ভয় লাগছে অনেক। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে শুনছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। নারায়ণগঞ্জের যদি কোনো ভৌতিক ঘটনা থেকে আমাদেরকে জানাতে পারেন, আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন আপনার ঘটনা, ভূত.সারাবেলা@gmail.com এই মেইল অ্যাড্রেসে। আজকে একটু দেরিতে যুক্ত হয়েছেন নিশান, লিখেছেন আমাদেরকে শাকিল আহমেদ, ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো, ধন্যবাদ। মোহাম্মদ আলামিন লিখেছেন, আমার ভাগ্নে আরাফাত ভয়ে কান্না করে দিয়েছে, তবুও প্রতি বৃহস্পতিবার অপেক্ষায় থাকে কখন অনুষ্ঠান শুরু হবে, তাই। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার ভাগ্নের জন্য। আচ্ছা আচ্ছা, মেইলের প্রশংসা করেছেন, লিখেছেন আমাদেরকে লালমনিরহাট থেকে অপি সাগর। ওয়াসিফ সিয়াম ছিলেন আমাদের সাথে, উনি লিখেছিলেন আমাদেরকে সাদুল্লাপুর থেকে সাব্বির সরকার, ভৌতিক আওয়াজটা একটু পরে বাড়িয়ে দেবেন, আরও বেশি ভয় লাগবে। মোহাম্মদ আবদুল্লাহ আল মানিক, আচ্ছা ঠিক আছে, আপনারা মানে মিউজিক শুনতে আসেন নাকি ভৌতিক ঘটনা শুনতে আসেন এটা বলেন। মিউজিকটা আসলে এটা ঠিক আছে, একটা আবহ তৈরি করে, তো অনেকেই দেখি যে মিউজিক নিয়ে কথা বলেন, আসলে আমরা তো চেষ্টা করি একটা মানে পারফেক্ট কিছু একটা দেবার। যেমন আমরা গত সপ্তাহে যে মিউজিকটি ব্যবহার করেছি এবং সকলেই পছন্দ করেছিলেন এবং অনেকে স্পেশালিভাবে মিউজিকের প্রশংসা করেছিলেন। তো প্রোগ্রাম শেষে দেখা গেল সেই মিউজিকটা মানে প্রায় 1.5-2 মাস বিভিন্ন মিউজিক কালেক্ট করে তৈরি করা হয়েছিল, আমি তৈরি করেছিলাম, কিন্তু শেষে দেখা গেল যে কপিরাইট। তো আসলে এই জায়গা থেকে আমরা আসলে মানে যেটা চাই সেটা আসলে করতে পারি না। লিখেছিলেন আমাদেরকে স্বপন আহমেদ, উনি প্রশংসা করেছেন আমাদের। কালীর বাজার থেকে যুক্ত হলাম, বেলাল হোসেন লিখেছিলেন। আচ্ছা আচ্ছা, এমডি আলামিন মিয়া লিখেছেন, উনি দাঁত ভাঙার মোড় থেকে শুনছেন আমাদেরকে, কবরস্থান থেকে শুনছিলেন 5 জন। আশিক বলছে ভয় লাগছে, ভয়ে থরথর করছে ওনারা। 2 বন্ধু ছিলেন আমাদের সাথে, লিখেছিলেন অনেকদিন পর লাইভে যুক্ত হলাম। ভূতবেলা মানেই রাতুল ভাই ব্যাকগ্রাউন্ডটা অনেক ভয়ের। দেখুন, আপনি বলছেন যে ব্যাকগ্রাউন্ডটা ভয়ের না, আবার অনেকে লিখছে যে ভয়ের, তো এখানে আসলে কাকে কি বলবেন। আরিফুল ইসলাম ভাই আমাদেরকে শুনছিলেন মৎস্য অধিদপ্তর গোপালগঞ্জ থেকে, সবাই হয়তো ভুলে গেছে আমাকে, কিন্তু ভূতবেলাকে মিস করি। আরিফুল ভাই, আপনার এটা ভুল ধারণা, আপনি আসেননি জন্যই আপনাকে
যে মনে রাখা হয়নি এমনটা না, অনেকেই আপনার নাম মেনশন করে এবং বরকত ভাইয়ের নাম মেনশন করে যারা আগে ঘটনা পাঠাতেন, এবং সেই সাথে আমিও মেনশন করি যারা আমাদেরকে আগে মেইল পাঠাতেন, মধ্যপাড়া থেকে হেমন্ত কুমার সাহা এবং আমাদেরকে আরও অনেকেই পাঠাতেন ইমেল। তো ইদানিং আরও নতুন নতুন অনেকেই পাঠাচ্ছেন ঘটনা, তো তাদের সকলকেই আসলে মিস করি। তো আপনারা সকলেই সাথেই থাকবেন আমাদের, আপনারা মানে থাকুন বা না থাকুন, কিন্তু ভূতবেলা আপনাদেরকে মিস করে। এবং আপনাদের যে চমৎকার চমৎকার কিছু ঘটনা পাঠিয়েছিলেন সেগুলো এখনও মানুষ মনে রেখেছে। যেমন আপনার জিনের ঘটনাটা ছিল জিনের দেশে একদিন, এবং ওটি 2টি পার্টে পাঠিয়েছিলেন। গত সপ্তাহে কি তার আগের সপ্তাহে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। লিখেছিলেন আমাদেরকে প্রতি বৃহস্পতিবারই শোনেন, আমাদেরকে লিখেছিলেন নিজামুদ্দিন ভাই, আমি নাহিদ, আমার বাবার অ্যাকাউন্ট থেকে কমেন্ট করলাম। আচ্ছা তাই আপনার ধারণাটা যেন ঠিক হয়। উনি লিখেছেন আমি শিওর একটু পরেই সাইদ ভাই আসবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি সাইদ ভাই আসলে সেই কথাটা বলি, আপনি যে 2টি ঘটনা পাঠিয়েছিলেন সেখানে কী কী লেখা ছিল। লিখেছিলেন আয়ুব প্রধান ভাইয়া, আমি একটু দেরিতে যুক্ত হয়ে গেলাম। আয়ুব প্রধান লিখেছিলেন আমাদেরকে, দ্বিতীয় মেইলটাও অনেক ভয়ঙ্কর ছিল। নয়ন সরকার ভাই লিখেছিলেন আমাদেরকে। সাদমান ওয়াসিফ সিয়াম লিখেছেন আরও বেশি ভয় পেতে চাই ভাইয়া, ইমেলটা অনেক ভয়ঙ্কর ছিল ভাইয়া, তখন অফলাইনে শুনছিলাম, তবে সারপ্রাইজের কথা শুনে আবারও মানে বাধ্য হয়ে বাবার অ্যাকাউন্ট থেকে কমেন্ট করলাম। নিজাম উদ্দিন অ্যাকাউন্ট থেকে নাহিদ শুনছিলেন আমাদেরকে। সুরিয়া জান্নাত পরি আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন, লিখেছিলেন রুহুল আমিন আমাদেরকে। নাফিজ মাহমুদ লিখেছেন ভালো লাগছে, এবার ভালো ছিল, ইমেলটা বেশ ভয়ঙ্কর লিখেছেন। আচ্ছা লিখেছিলেন আমাদেরকে আসসালামু আলাইকুম রাতু ভাই, শুভরাত্রি। হেই আমি আচ্ছা আচ্ছা, আশা করি ভালো আছেন। আচ্ছা উনি কাকতাড়ুয়া, উনি হাসপাতাল বালো থেকে শুনছেন। আপনার নামটি জানাবেন, এত লম্বা একটা কমেন্ট করেছেন অথচ আপনার নামটি লিখতে ভুলে গেছেন। লিখেছিলেন আমাদেরকে মনোহরপুর থেকে বেলাল মিয়া, ওনার সাথে আছে নাহিদ হাসান। এত ভয়ঙ্কর কেন লিখেছেন সুরিয়া জান্নাত পরি। শহীদুল ইসলাম লিখেছেন ইমেলটা অনেক ভয়ঙ্কর ছিল ভাইয়া, ধন্যবাদ। মোহাম্মদ আশরাফুল আলম লিখেছিলেন ভালো লাগার মতো একটা ভয় লাগার মতো একটা গল্প বলেন। আসলে এগুলো যেগুলো ঘটনা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে সবগুলো বাস্তব ঘটনা। আসলে এখানে বানানো কোনো গল্প বলা হয় না, গল্প বললে আসলে মনে হয় যে এটা বানানো, কিন্তু এটা আসলে আমি বলি ভৌতিক অভিজ্ঞতা। ঠিক আছে, আর যে সাজ্জা ছিলেন আমাদের সাথে, ভাই কেমন আছেন? অফলাইনে শুনছি, চালিয়ে যান, শেষ পর্যন্ত সাথে আছি। আচ্ছা আচ্ছা, মাহিন লিখেছেন ভাইয়া বাসায় যাবেন কেমনে, লিখেছিলেন আমাদেরকে আশরাফুল আলম আবারও। আচ্ছা আচ্ছা, একজন লিখেছেন আমার মনে হয় সাইদ ভাই আসবে, অথবা আমার ঘরে বসে আপনাদের সাথে ঘটনা বলতে পারবে, এমন একটা সিস্টেম চালু হবে হয়তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ খুব শীঘ্রই হয়তো সেই সিস্টেমটাও চালু হয়ে যাবে, আপনাদের আর কষ্ট করে স্টুডিওতে আসতে হবে না। কিন্তু স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার মজাটা তারা কিন্তু হচ্ছে ঘরে বসে সেটা পাবেন না। দেখা যাবে যে আপনি ঘটনা বলতে হুট করে আপনার বাবা বা আপনার ছোট ভাই ডাক দিচ্ছে, তো আসলে সেই সময় প্রোগ্রামের আমেজটা থাকবে না। নিউ ব্রিজ রোড থেকে সাজ্জাদ ছিলেন আমাদের সাথে, লাবিব ছিলেন, মেইলটা ভৌতিক ছিল এবং মজারও ছিল। কে এম রেদওয়ান ছিলেন, খুব ভালো লেগেছে। স্বর্ণা জাহান হাই লিখেছেন। ইফতেখার আহমেদ সীমান্ত লিখেছেন বিশেষ চমক হিসেবে সাইদ ভাই আসছে নাকি। আচ্ছা আপনারা বিশেষ চমক ভাবলেই মানে কথা বললেই আপনার সাইদ ভাইয়ের কথা কেন ভাবেন বলেন তো। আচ্ছা ঠিক আছে, চমকটা না হয় চমকই থাকে, একটু পরে আমরা সেই জায়গাটাতে যাব। তো যাই হোক, যারা যারা মন্তব্য করছিলেন আরও অনেকগুলো কমেন্ট আছে, আসলে আমি শুধু নামগুলো বলে ফেলতে চাই। এমডি সাকিব লিখেছিলেন আমাদেরকে পাঠানডাঙ্গা থেকে, স্বর্ণা জাহান লিখেছেন গাইবান্ধা থেকে, কাকতারুয়া ছিলেন আমাদের সাথে ছিলেন মাহিন মিয়া, মেঘডুমুর থেকে আব্দুল্লাহ আল মানিক ছিলেন আমাদের সাথে ছিলেন, আবারও নিজামুদ্দিন। আচ্ছা মনোহরপুর থেকে বেলাল মিয়া ছিলেন। সংগ্রাম চৌধুরী সোহাগ লিখেছেন হাই রাতুল ভাই, পলাশবাড়ি থেকে সাথে আছে। পলাশবাড়ি যদি ভৌতিক ঘটনা থাকে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন লিখেছিলেন আমাদেরকে মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার বাড়ি এসকেসিনের পাশে কিন্তু নারায়ণগঞ্জ থাকি। গাইবান্ধা এলে অবশ্যই স্টুডিওতে একবার আসবেন, এসে আপনার সঙ্গে ঘুরে যাওয়া ভৌতিক ঘটনা শেয়ার করার অনুরোধ রইল। মিরাজ হোসেন ছিলেন আমাদের সাথে রামচন্দ্রপুর থেকে। সাদমান ওয়াসিফ ছিলেন আচ্ছা আচ্ছা তিনগাছতল থেকে এসকেসিন যাওয়ার পথে শ্মশান থেকে বসে শুনছি ভাইয়া ভয়ঙ্কর ইমেল নিয়ে আসেন। জয়া চৌধুরী আপু লিখেছেন আমাদেরকে হাই ভাইয়া, ডেভিড কোম্পানি পাড়া থেকে শুনছি। জয়া চৌধুরী আপু আমাদের রেগুলার লিসেনার, আপুর জন্য অনেক অনেক শুভকামনা। তো যাই হোক, একজন লিখেছেন বরকত ভাই এবং আরিফুল ইসলাম ভাই কাইন্ডলি মেইল করবেন, মিস করেন ওনার ঘটনায়, আসলে এমনটি জানিয়েছেন। জিয়াদ হোসেন চৌধুরী লিখেছেন অনেকদিন পর, আরিফ ভাইয়ের জিনের গল্পগুলো অনেক ভালো লাগতো, কেন জানি ওনাকে আর আনা হচ্ছে না। লুৎফুল আনোয়ার ভাই চট্টগ্রাম থেকে লিখেছিলেন। আরিফুল ভাই এখন মৎস্য অধিদপ্তরে চাকরি করেন, কর্মক্ষেত্রে উনি প্রচণ্ড ব্যস্ত, যে কারণে সুযোগ হচ্ছে না। এই যে দেখেন আরিফুল ভাই, আপনি বলেছিলেন যে ভুলে গেছে, দেখেন আপনার ঘটনার টাইটেল পর্যন্ত লিখে দিয়েছে। মোহাম্মদ আশরাফুল ইসলাম লিখেছেন হারুরা জিনের গল্প সারা জীবন মনে থাকবে রাতুল ভাই। আপনারা যদি চান হারুরা জিনের যে গল্পটি ছিল, ঘটনাটি আমি 2টি পার্টে পাঠিয়েছিলেন, সেই হারুরা জিনের ঘটনাটি আরেকবার আমি আপনাদেরকে পড়ে শোনাতে পারি সামনে কোনো এক এপিসোডে, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছাই হবে। তো যাই হোক, আমি আসলে আর কথা বলতে চাই না। আমাদের স্টুডিওতে আছেন
আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অতিথি ছিলেন ইমতিয়াজ ভাই। তো আমরা আসলে তার কাছে চলে যাব এবং তার কাছে শুনবো আরেকটি ভৌতিক ঘটনা। জি ভাইয়া। জি ভাইয়া, এই ঘটনাটা আমার সাথে ঘটে যায় একটি ঘটনা। এটি ঘটেছিল দিনাজপুরেই। জি। তো আমি অন্য একটি ম্যাচে শিফট হই। তারপর হচ্ছে আমার ডাবল রুমে আর কি, তো আমার একটা রুমমেট ছিল। তোর বড় আপু একদিন আমাদের ম্যাচে আসে ওনার দেবরের আর কি বিয়ের নেমন্তন্ন করতে। তো বিয়ের নেমন্তন্ন ছিল যেদিন দাওয়াত দিতে আসে তার পরের দিন। তো আমরা দুজনে রীতিমতো আমরা রেডি হয়ে আমরা যাই অনুষ্ঠানে। তো অনুষ্ঠানে অনেক আনন্দ করার পরে যখন আমরা ম্যাচে ফিরবো তখন রাত আনুমানিক 1:30 হবে। জি। তো আমরা যে রাস্তাতে যাচ্ছিলাম, তো রাস্তাটা অনেক মানে মানে কাঁচা রাস্তা ছিল আর কি, অনেক অন্ধকার ছিল, আশেপাশে বাড়িঘরও ছিল না। তো আমাদের কাছে ফোনও ছিল না আর কি, বা কোনো আলো ছিল না। আচ্ছা। তো অন্ধকারে আমরা রাস্তাটা ভালোভাবে বুঝতে পারছিলাম না। তো আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো যেতে আমরা যাচ্ছি কিন্তু রাস্তাটা শেষ হচ্ছে না এবং আমরা কোনো রাস্তাও খুঁজে পাচ্ছি না। তারপর অনেকক্ষণ হাঁটার পরে আমার বন্ধুরা এবং আমি দুজনে অবাক হয়ে গেলাম যে রাস্তা এখনো শেষ হচ্ছে না, মানে রাস্তা ভুল করলাম কি না এটা ভাবছি। কিন্তু যদি রাস্তা ভুল করি তবুও তো রাস্তা থাকার কথা, আশেপাশে আমার রাস্তা থাকার কথা, কিন্তু কোনো রাস্তাই পাচ্ছি না, রাস্তাটার জন্য শেষই হতে যাচ্ছে না, আর জঙ্গলটা অনেক বাড়ছে। তো আমার বন্ধু আর আমি তখন দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে আমরা ভাবতে থাকি যে আমরা কোথায় আসলাম, আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না। তারপরে কিছুক্ষণ একটা জায়গায় বসে থাকার পরে আবার আমরা উল্টো দিকে হাঁটা শুরু করি। তো এরকম কিছুক্ষণ হাঁটার পরে প্রায় 10 মিনিট আমরা দুজন অনেক ক্লান্ত হয়ে যাই। পরবর্তীতে একটা আমরা বাসা দেখতে পাই, বাসায় একটা আলো জ্বলছিল। তারপরে আমরা সেই বাসার দিকে এগিয়ে যাই সাহায্যের জন্য। আচ্ছা। তারপরে আমরা বাসায় গিয়ে তাদের নক করি। তারপর রুম থেকে একজন মহিলা বের হয়ে আসে, আমাদের জিজ্ঞেস করে যে তোমরা কে, কোথায় গিয়েছিলে। তারপর আমরা বলি যে আমরা একটা বিয়ে দাওয়াতে আসছিলাম, আমরা এখন মেসেজ যাচ্ছিলাম কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না। তো তিনি আমাদের বললো যে তোমরা এখানে কোথায় আসছিলে, তো আমরা জায়গার লোকেশনটা দেই। তারপর তারা বললো যে তোমরা তো ওখান থেকে অনেক দূরে চলে এসেছো, তোমরা কোথায় যাবা। তারপরে আমরা আমাদের লোকেশনটা বলার পরে উনি আমাদের বললো যে এই রাস্তা দিয়ে যাও। তারপরে আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার পরে রাস্তা পাই। তো রাস্তা যখন উঠি তখন রাস্তাটাও পুরো ফাঁকা ছিল। তারপর আমরা দুজনে গল্প করতে করতে বিয়ের আনন্দগুলো শেয়ার করতে করতে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে একটা জঙ্গল আজকে আছে। তো আমরা যখন জঙ্গলের ভিতরে দিয়ে যাচ্ছিলাম তখন আমরা একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাই। আচ্ছা। মানে আওয়াজটা মানে কিভাবে বোঝাবো বলতে পারছি না, এটা ভয়ঙ্কর আওয়াজ ছিল আর কি। তারপর আমার বন্ধু এবং আমি দুজনেই ভয় পেয়ে যাই। আমার বন্ধু একটু বেশি ভয় পায়, তো আমাকে বলতে থাকে যে এখান থেকে তাড়াতাড়ি চলো, আমরা মেসেজ যাবো। তারপর যে চলো, তো আমরা ভাবলাম যে দৌড় দিব কি না। অনেক সময় শুনেছি যে দৌড় দিলে এরকম সমস্যা নাকি আরো বাড়ে। তাই আমার বন্ধু আর আমি ঠিক করলাম যে আমরা ধীরে ধীরে যাব এবং দোয়া পড়তে পড়তে যাব। তো আমার বন্ধুরা এবং আমি দুজনেই দোয়া পড়তে পড়তে যাচ্ছিলাম। আচ্ছা। তারপরে হঠাৎ একটা মানে গাছ আর কি আমাদের সামনে পড়ে। তো আমি ছোটবেলায় শুনেছিলাম আমার দাদির কাছ থেকে যে এরকম বাঁশ বা কোনো গাছ পড়লে তার উপর দিয়ে না যেতে বা তার নিচ দিয়েও না যেতে, কারণ অনেক সময় খারাপ জিনের রাজা থাকে, তারা ক্ষতি করার জন্য এই কাজটা করে। তারপরে আমার বন্ধুরা এবং আমি দুজনেই দাঁড়িয়ে যাই। তারপরে আমরা বলতে থাকি যে আমি বলছিলাম যে আপনি যেই হন আমাদের কোনো ক্ষতি করবেন না, আমরাও আপনার কোনো ক্ষতি করিনি এবং করব না। তারপরেও বাসটা উঠছিল না। তারপর আমরা দোয়া পড়ে আয়াতুল কুরসি পড়ি এবং সূরা ইখলাস সব পড়ার পরে কিছুক্ষণ পরে বাসটা উঠে যায়। তারপরে আমার বন্ধু এবং আমি দুজনেই ম্যাচে চলে আসি। তারপর দিন থেকে আমার বন্ধু এবং আমার দুজনের অনেক জ্বর ছিল। তো আমরা এরকম 3-4 দিন বিছানা থেকে উঠতে পারছিলাম না। তারপরে একদিন রাতে হঠাৎ আমি শুয়ে আছি, তো তখন রাত মানে ফজর আজানের আগে আর কি, রাত 3:30 এরকম হবে। তো হঠাৎ করে আমার গাটা কেমন ভারী হয়ে গেল। আচ্ছা। মানে তখন আমার জীবনে রাতুল ভাই আমার প্রথম আর কি এরকম হচ্ছে। জি।
যে অনেকে বলে বোবা জিন, হুম হুম হুম। তো এটি আমাকে ভর করে। আমি এটা কখন আচ্ছা, বুঝতে আচ্ছা। পারলাম, যখন আমি দেখছিলাম যে আমার সেন্স আছে কিন্তু আমি কোনো হাত পা নড়াতে পারছি না। হুম মানে হুম। এটা অনেকে হয়তো বা মিথ্যা হবে, কিন্তু এটা ভাই আমার সাথে ঘটেছে, আমি জানি হুম হুম এটা হুম। সত্যি ঘটনা। তো ভাই আমি কোনোভাবে নড়াতে পারছিলাম না, আচ্ছা আচ্ছা। আমার হাত পা, আমি কথাও বলতে পারছিলাম না। এবং হুম। আমি ভাবলাম যে আমার ফোন থেকে একটি সূরা চালিয়ে দেবো, কিন্তু ভাই আমি যে চোখটা খুলবো, মানে আমার চোখটা হুম হুম। বন্ধ হয়ে যাচ্ছে। আমি যতই খোলার চেষ্টা করতেছি বন্ধ হয়ে যাচ্ছে। আমি সূরা পড়তেছি, আয়াতুল কুরসি পড়তেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আচ্ছা আচ্ছা। আমার পাশে আমার রুমের আমার বন্ধুকে ডাকার চেষ্টা করতেছি, জোরে ডাকছি, কিন্তু সে শুনতে পাচ্ছে না। তাকে আমি অনেকবার ডাকছি জোরে চিৎকার করে, কিন্তু আমার গলাতে আমি বুঝতে পারছি যে আমি ডাকছি, কিন্তু সে শুনতে পাচ্ছে না। পরে এরকম অনেকক্ষণ চলতে থাকে, মানে আমি তখনও ফিরে হচ্ছিলাম না, আমার হাত পা কিছুই নড়াতে পারছিলাম না, মানে আমার মানে নিঃশ্বাসটাও আর কি বন্ধ হয়ে যাচ্ছিল। তখন আমি ভাবলাম হয়তোবা আজকে আমার শেষ দিন, হয়তোবা আমি আর বাঁচবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এসব ভাবতেই আমার যখন নিঃশ্বাসটা অনেকটা মানে যাওয়া যাওয়া অবস্থা, আচ্ছা। তারপর হঠাৎ করে আমি হালকা হচ্ছিলাম। হুম। তারপরে শুনলাম যে মসজিদে ফজর আজান হচ্ছে। ওকে। হয়তো ফজর আজানটা না হলে হয়তো বা আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো। হুম হুম তারপরে আমি লাফ দিয়ে উঠে লাইট জ্বালিয়ে দিই। হুম হুম। তো আমার বন্ধুকে তখন ডাকি যে আমি যে তোমাকে এতক্ষণ ডাকলাম, তুমি কি শুনতে পাওনি? বলে যে না, আমি তো কোনো কিছু শুনতে পাইনি, আমি তো ঘুমাচ্ছিলাম। জি। বললাম যে এরকম এরকম ঘটনা আমার সাথে ঘটলো, আমি তোমাকে অনেকবার ডাকার চেষ্টা করেছি, হুম হুম কিন্তু আমার বন্ধু বললো যে না, আমি তো কিছু শুনতে পাইনি। হুম তারপরে আমি ভাবলাম যে ঘটনাটা হয়তো বা এখানেই শেষ হয়ে যাবে, হুম কিন্তু ভাই এখনো ঘটনাটা শেষ হয়নি। হুম হুম। তারপরে আমরা মেবি রাতে করে বের হই কিছু খাবার খাওয়ার জন্য, আমার বন্ধুরা আমি, এটা প্রায় দিনেই বের হই। আচ্ছা। তো এরকম একদিন আমরা বার হচ্ছিলাম, হুম হুম। তো আমার বন্ধু সেদিন কিছুটা আসার পরেও বলতেছে যে আমার পেটে প্রচন্ড ব্যথা করতেছে, তুমি একা যাও খাবারটা নিয়ে এসো। তখন ভাবলাম যে যেহেতু পেটে ব্যথা করতেছে, সেই সময় সমস্যা নেই। তারপরে ওকে আমি বাড়িতে থাকি, আমি একা একা যাই খাবার আনতে। তো ছিল যে আমার হেলমেট ছিল, গাড়ি চলাচল করতেছিল। তারপরে অনেক ছিল, অনেক দূরে অনেক দূরে ছিল। তারপর আমি খাবার আনতে যাই এবং খাবার নিয়ে তখন রাত অনেক 2টা বা 2:30 এরকম হবে। তো আমি ভাবলাম যে ভেঙে দিন রাতে আমি শর্টকাটে একটা গলি দিয়ে যাই। তো একটা সবাই শর্টকাট করে নিয়েছেন, তো আমি যাচ্ছিলাম। তো 2-3টা বাসা ছিল আর কি আশেপাশে। তারপরে সামনে কোনো বাসা ছিল না, গাছগাছালি ছিল অনেক। তো হঠাৎ মনে হলো যে আমাকে কেউ পিছন থেকে টেনে ধরেছে। তো তখন আমার মনে হলো যে জীবনে আমাকে হারাতে হয়ে যায়, এরকম একটা অবস্থা। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং অনেক ভাবে যাই, আমি পিছন থেকে আমি শ্বাস পাচ্ছিলাম না। তারপর আমি কি করলাম যে আমার হাতে যে খাবার ছিল, ভাত ছিল, মাছ ছিল, তো আমি ওগুলো ওখানেই ফেলে দিই। ফেলে দিয়ে আমি একটু হালকা অনুভব করি, আমি কিছু না থাকি, আমি শুধু বলবো মেসেজ চলে আসে। তারপর আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করলো তোমার কি খাবার খাওয়াতে। আমি বললাম যে আমি তো খাবার নিয়ে এসেছিলাম না, কিন্তু পিছনে হয়তো তোমার যে আমাকে আটকে ছিল, এই জন্য আমি খাবারগুলো ওখানে ফেলে দিয়ে চলে এসেছি। এরপর থেকে আমি এরকম রাতে এরকম বের হয়ে নিয়ে একা আমার বন্ধুকে বা আমার মেসেজ বন্ধুকে সাথে নিয়ে আমাকে যেতে, এটা ছিল যে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুনছিলাম আপনি পেজ ভাইয়ের কাছ থেকে তার জীবনের যতটুকু অভিজ্ঞতার কথা এবং আপনার মেস লাইফের কিছু ঘটনা আমাকে শুনছিলাম। তো আমার কাছে তার শেষ ঘটনা শুনতে লেগেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি তো এখন গাড়িতে আছেন, আপনি গাড়িতে আছেন, যে আমি গাড়ি আছি। তো এর মধ্যে আপনার যে বন্ধুরা ছিল আপনি কোথাকার ছিলেন? জি, আমার যে বন্ধু ছিল রংপুর ছিল, নাম হচ্ছে ফুয়াদ। আর যে বন্ধু ছিল দিনাজপুরের দিনাজপুরের বাসা। তো আমার বিভিন্ন বন্ধু বিভিন্ন জায়গায় ছিল, গাড়ি ছিল, আমি বন্ধু
বিশেষ আয়োজন স্পেশাল আয়োজন যদি চলে যেতে চাই। তো দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছিলেন মানিক, অনেক সুন্দর হচ্ছে। হারুবা জিন লিখেছিলেন আমাদেরকে লিখেছিলেন ঋষভ লিখেছিলেন আমাদেরকে, মানে আপনার সাথে কিছু হয়নি। বাহিনী লিখেছিলেন আমার জীবনে তবে একটা ঘটনা ছিল, সেটা আমি শেয়ার করছি আমি সবাই। ভাই বাসায় যেটা সবসময় দেখা আচ্ছা তাই ঠিক আছে, আপনি রাস্তায় থেকে দেখা হবে। লিখেছেন আমাদেরকে ভাগ করেছেন সবাই মিলে একসাথে শুনছিলেন আমাদেরকে। শেখ শাকিল আহমেদ, মোহাম্মদ আশিক ছিলেন আমাদের সাথে, ছিলেন পড়াশোনার সময় থেকে মোহাম্মদ আশিক ছিলেন আমাদের সাথে, ছিলেন আরেকুল ইসলাম ভাই। আবার লিখেছিলেন রাহিম খান, লিখেছিলেন আমাদেরকে মোহাম্মদ আশিক। দেখতে পাচ্ছি আমাদেরকে আলমান লিখেছিলেন, শুনছেন আন্দোলন সরকার ছিলেন আমাদের সাথে। সাজ্জাদ লিখেছিলেন আজকে সাইন্স হয়ে আসেন, কারণ আচ্ছা সাইন্স আচ্ছা সারপ্রাইজটা আসলে শাকিল লিখেছিলেন আমাদেরকে। দেখি আপনারা কে কি মন্তব্য করেছেন যে স্পেশাল হিসাবে থাকছেন। গরিব মাদ্রাসা থেকে আমাদেরকে দেখছেন শাকিল আহমদ লিখেছিলেন আমাদেরকে আমাদেরকে লিখেছিলেন সৌরভ ইমেল পড়ো ভাইয়া। আচ্ছা আচ্ছা লিখেছিলেন আমাদেরকে সিঙ্গাপুর থেকে আচ্ছা আচ্ছা সিঙ্গাপুর থেকে আছেন। আচ্ছা দেশের বাইরে থেকে যারা আমাদেরকে শুনছেন তারা একটু সাড়া দেবেন, একটা মানে কাজ আছে আপনাদের সাথে নিয়ে, যারা যারা দেশের বাইরে আছেন জানাবেন। মাদ্রাসা মানে অনেক মজা, বৃহস্পতিবার মানে ঈদ। আচ্ছা আচ্ছা তাই ঈদের সাথে আসলে ঈদের তুলনা অন্য কোনো কিছুর সাথে করবেন না, কারণ ঈদটা হচ্ছে আল্লাহ মানে মুসলমানদেরকে বলে দিয়েছেন যে ঈদে মানে একটা দুঃখী মানুষকে আনন্দ করতে বলেছেন, আসলে ঈদের আনন্দের সাথে অন্য কোনো কিছুর আনন্দ মেশাবেন না প্লিজ। লিখেছেন আমাদেরকে ইফতেখার আহমেদ সীমান্ত, লিখেছিলেন আমাদেরকে আচ্ছা আচ্ছা ইউনুস আলী লিখেছিলেন। আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি আশরাফুল ইসলাম ছিলেন, উনি আগে ভূতবেলা শুনতে মিস করতেন বা মিস করেন এখনও, সেটা জানিয়েছেন। নয়ন সরকার ভাইয়ের প্রশংসা করেছেন আমাদেরকে। জিল্লুর রহমান লিটন লিখেছিলেন পাঠানডাঙ্গা থেকে। ফিরোজ কবির সুমন ছিলেন, আচ্ছা আচ্ছা ধন্যবাদ। লিখেছিলেন আমাদেরকে একজন লিখেছেন যে আশরাফুল ইসলাম, সাইদ ভাই মনে হয় প্রোগ্রাম করতো, তাকে মিস করছি, কিন্তু সাইদ ভাইয়ের আমি কিন্তু সাইদ ভাইয়ের অতি প্রিয় একজন শ্রোতা ছিলাম। আচ্ছা সত্যি যদি সাইদ ভাই থাকে তাহলে তো সাইদ ভাইয়ের সাথে আজকে আপনার কথা হচ্ছে। লিখেছেন আমাদেরকে জিনের ঘটনা অসাধারণ। রাতুল ভাই কাজের কারণে গ্রামের বাসায় যাওয়া হয় না। আশরাফুল ইসলাম লিখেছিলেন। আচ্ছা আচ্ছা জয়া লিখেছিলেন সাউন্ড প্রবলেম। আচ্ছা কীরকম প্রবলেম বুঝতে পারছি না, একটু আপনারা জানাবেন কাইন্ডলি যে এখনও সাউন্ডের প্রবলেম হচ্ছে কিনা। ওয়ালিদ নবীর কমেন্ট পড়ছি, সাউন্ড সিস্টেমের সমস্যা হয়েছে। শহীদ মিয়া লিখেছিলেন যে শুনতে পাচ্ছি না। লিখেছিলেন রাদিয়া বিনতে রাফা ভাই সাউন্ড, আচ্ছা আচ্ছা এখনও সাউন্ড ঠিক হয়নি, সাউন্ড আচ্ছা আচ্ছা ওকে ফাইন। আচ্ছা আমি আর কিছুক্ষণ কথা বলি, আপনাদের কমেন্টগুলো পড়ি, এর মাঝে আপনারা একটু জানাবেন যে ঠিক আছে কিনা বা সাউন্ড ঠিক হয়েছে কিনা। লিখেছিলেন আমাদেরকে ভাই বোঝা যাচ্ছে না, আচ্ছা কথার লেভেল সম্ভবত একটু বাড়ানো ছিল, আমি ঠিক করে নিয়েছি বিষয়টা, এখন একটু আপনারা জানাতে পারেন যে ঠিক হয়েছে কিনা। লিখেছিলেন আমিও গল্প বলতে চাই। আচ্ছা আপনাকে নক করা হয়েছে এমবি লাক সাব্বির। আচ্ছা আচ্ছা জুয়েল রানা লিখেছিলেন আমাদেরকে জান্নাত বাপি লিখেছিলেন, আবারও লিখেছিলেন আমাদেরকে বোঝা যাচ্ছে। এখন কি মনে হচ্ছে শ্রোতারা যারা দেখছেন আমাদেরকে, বা সবার ফোনের সমস্যা তো হতে পারে না, এটা আসলে এখন আপনারা একটু কাইন্ডলি জানাবেন যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা। আচ্ছা আচ্ছা ঘটনাগুলো ভয়ের ছিল, সাউন্ড ঠিক আছে এখন ভাইয়া। তাসনিম আক্তার লিখেছিলেন সাউন্ড ঠিক আছে, আরেকজন একটু জানান যে এখন সাউন্ড ঠিক আছে কি না। শহীদ নিয়ে লিখেছিলেন ভাইয়া ঝিরঝির করছে, ঠিক মতো বোঝা যাচ্ছে না। এরপর দেখতে পাচ্ছি আমাদেরকে তাসনিম আক্তার, উনি জানিয়েছিলেন যে সাউন্ড ঠিক আছে। আরেকবার একটু জানতে চাই যারা আমাদেরকে দেখছিলেন এই মুহূর্তে যে এখন সাউন্ড ঠিক আছে কিনা। লিখেছিলেন আমাদেরকে তাসনিম আক্তার ঠিক আছে। শেখ শাকিল আহমেদ লিখেছেন ঠিক আছে এখন। আর যে পলাশ ভাইও লিখেছেন যে সাউন্ড ঠিক আছে, চালিয়ে যান। রাঙামাটি থেকে আমাদেরকে সুজন ভাই দেখছেন, আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আচ্ছা এখনও ঠিক নেই, কে বললো ভাই ফ্রিকোয়েন্সিতে তো ঠিক আছে, আচ্ছা ফেসবুকে ঠিক নেই। আচ্ছা আমরা দেখছি কি করা যায়।
আচ্ছা আচ্ছা, লিখেছিলেন আমাদেরকে ঠিক হয়েছিল কিন্তু আবার আগের মতো হয়েছে। মোহাম্মদ আশরাফুল ইসলাম লিখেছেন আমার মনে হচ্ছে যে ফেসবুকে শুধুমাত্র এই প্রবলেমটি হচ্ছে। আচ্ছা এখন একটু, আচ্ছা ভাই সাউন্ড ঠিক হয়নি এখন। আচ্ছা যেহেতু সাউন্ড ঠিক হয়নি তাহলে আমরা রাদিয়া বিনতে রাফা আমাদের সাথে, রিমন সরকার ছিলেন আমাদের সাথে। ওকে, এখন কি সাউন্ড ঠিক আছে কিনা শ্রোতা একটু আমাদেরকে জানাবেন। ফেসবুকে প্রবলেম হয়েছিল, ঠিক হয়েছিল আবার একই ওরকম হয়েছে। আচ্ছা লিখেছেন ঠিক হয়নি। আচ্ছা আচ্ছা এখনও ঠিক হয়নি। আচ্ছা প্রত্যেকেই আপনারা আমাদেরকে তথ্য দিয়ে হেল্প করছেন। আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা। যে আপনারা আমাদের সামান্য কিছু ত্রুটি আপনারা যদি স্যাক্রিফাইস না করেন। আচ্ছা এখন ঠিক হয়েছে, তাসনিম আক্তার লিখেছেন। তাসনিম আক্তার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, কারণ আপনার জন্য এবং আপনাদের জন্য আমরা সঠিক তথ্যটি জানতে পেরেছি। আচ্ছা লিখেছিলেন আমাদেরকে, দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছিলেন শেরপুর থেকে মাহবুবুর রহমান, বর্তমানে শেরপুর জেলা থেকে শুনছি। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা এখন কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা ফেসবুকে প্রবলেম হচ্ছে, হয়তো বা সার্ভারের প্রবলেম ভাইয়া, তাহলে এটা আসলে আমাদের করার কিছু নেই এখানে। এখন আসলে যদি আচ্ছা এখন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে ভাইয়া, এখন পুরোপুরি ঠিক আছে ভাইয়া। আমরা শুনতে পারছি তো। আচ্ছা যারা অফলাইনে শুনছেন তাদের কাছে ঠিকঠাকই সাউন্ড যাবে, কারণ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিতে কখনো কোনো প্রবলেম হয় না, মানে যতদিন থেকে আমরা রেডিও অন এয়ার করছি। লিখেছিলেন ভাইয়া কমেন্ট অল্প পড়েন। জি আমি আসলে অতিথির কাছে যাওয়ার আগে আমি সাউন্ডটা ঠিক করে নিতে চাচ্ছিলাম, এই জন্য আসলে কমেন্ট পড়া হচ্ছিল। তো যাই হোক, প্রত্যেকেই জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত যারা যারা জানালেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বর্তমানে ফেসবুকের সাউন্ড ঠিক আছে, ফেসবুক লাইভে মাঝে মধ্যেই সমস্যা হয়। লুৎফুল আনোয়ার ভাই আমাদেরকে লিখেছিলেন। তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককেই। তো এই পর্যায়ে আমরা আসলে আর সময় ব্যয় করব না, চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানের মানে স্পেশাল অতিথি। আমি আসলে এই মানুষটাকে ডাকতে ডাকতে মানে খুবই কি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, যে লাস্ট 2টা সপ্তাহ বলেন বা এর আগেও। তো ভাইয়ার আসলে শিডিউলই পাওয়া যাচ্ছিল না, তো যে জন্য আজকে আমরা স্পেশালি একটা বৃষ্টিমুখর রাতে ভাইয়াকে পেয়ে গেলাম। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আমার যতদূর মানে সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত। তো এইরকম বৃষ্টিমুখর পরিবেশে ভৌতিক ঘটনাগুলো দারুণভাবে জমে ওঠে। তো সবাই জানাচ্ছেন সাউন্ড সব কিছু একদম ঠিক আছে, এবং যারা অনেকেই আমাদেরকে জানিয়েছিলেন যে অনেকে গেস করেছিলেন যে স্পেশাল মানুষটা কে, তো তাদেরকেও ধন্যবাদ দিতে চাই, এবং যারা যারা গেস করতে পারেনি তাদেরকেও ধন্যবাদ দিতে চাই। তো এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন আমাদের সকলেরই প্রিয় সাইদ ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাতুল, অসংখ্য ধন্যবাদ তোমাকে যে তোমার এই জনপ্রিয় শোতে আবারও অনেকদিন পর, মাঝখানে কিন্তু অনেকটা দিন চলে গেছে, আসা হয় নাই। আজকে অনেকদিন পর আসলাম, এবং নিশ্চয়ই নতুন কিছু গল্প। আর এইটুকু বলে রাখি শ্রোতাদেরকে যে আজ মানে যে গল্পগুলো আমার এখান থেকে যাবে সেগুলো বলতে পারো যে প্রত্যক্ষদর্শী আমি নিজেও, এবং যাদের সাথে ঘটে তাদের সাথে আবার ওই স্পটে যাওয়া হয়। তো সব মিলিয়েই যে মানে এখন চাকরির ক্ষেত্রে হয়তো অনেক কম যাওয়া হয়, তবে এটা আগে প্রায় যাওয়া হচ্ছিল, তবে আবারও হয়তো আমরা যাব। সেই কিছু অভিজ্ঞতা আছে, আমি শেয়ার করতে চাই যদি সুযোগ হয় আর কি, সময় আছে যেহেতু। আমি কি শুরু করব? হ্যাঁ ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রোতাদের পক্ষ থেকেও। কারণ ওই যে কিছুক্ষণ আগে নাহিদ নামে একজন লিসেনারের কথা বললাম, উনি যেদিনই শুনেছেন যে সাইদ ভাই আসবেন, উনি প্রতি সপ্তাহে আমাদেরকে ঘটনা পাঠাতেন, এবং প্রত্যেকটা ঘটনাতেই উনি হচ্ছে লিখে দিতেন যে রাতুল ভাই এবং সাইদ ভাই আপনাদেরকে সালাম, এবং সাইদ ভাই আসা মানে ভূতবেলা জমে ওঠা।
এভাবে প্রত্যেকটা দিন উনি পাঠাতেন যতদিন আচ্ছা। শুনেছেন, কিন্তু আপনার শিডিউল পাইনি বা ঘটনাও পড়তে হতো, তো সেই জায়গা থেকে প্রত্যেকটা বাড়ি আমার ওই জায়গা থেকে আপনার নামটা স্কিপ করে যেতে হচ্ছে। আচ্ছা, তো আপনি নাহিদের জন্য যদি কিছু বলতেন। অসংখ্য ধন্যবাদ নাহিদ। এরকম আসলে শুধু নাহিদ লেখে ঠিক আছে, আরো অনেক অনেকেই শ্রোতা আছে যারা আসলে Miss করেন খোঁজে, আপনাকে। মাঝে মাঝে খোঁজে আমাকে। তো সেই সকল বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা দুটোই থাকলো। জি। এবং আপনারা যে ভূতবেলা অনুষ্ঠানটাকে এত চমৎকারভাবে গ্রহণ করেছেন, এটা জেনেও আসলে খুবই ভালো লাগে। তার চেয়ে বড় কথা, রাতুল মানেই ভূতবেলা এখন, আর ভূতবেলা মানে রাতুল, রাতুল মানে ভূতবেলা। মানে তার জায়গায় আসলে নতুন করে কেউ যদি বসেও শোটা করতে, আমার মনে হয় না যে এইভাবে আর জমে উঠবে কখনো। আমরা চাই আরো নতুন নতুন মানুষ আসুক এবং সুযোগ তৈরি হোক, কারণ সবাই এক জায়গায় মানে পার্মানেন্ট নয়। যেমন এর আগে আরমান ভাইয়া ছিল এবং আরমান ভাইয়া যাওয়ার পরে আপনি দীর্ঘদিন হ্যাঁ, আমিও ভূতবেলা ভূতবেলা করেছি। চালিয়েছেন। হ্যাঁ, আমিও তো ভূতবেলা আমি করেছি, হচ্ছে- কিন্তু না, সেটা ঠিক আছে। যখন তোমার ভালো কোথাও কোনো কিছু হবে, অবশ্যই তোমাকে এই জায়গাটা ছেড়ে দিতে হবে। জি। তো সেই জায়গায় যেতে হবে। তো যাই হোক, আমরা মানে ভৌতিক জি, ঘটনায় জি, ফিরি। অবশ্যই। যেখান থেকে শুরু করতে চাই সেটা হচ্ছে যে এর আগে অনেকগুলো ঘটনাই বন্ধুদের সাথে শেয়ার করা ছিল, যেটা আমি নিজে ঘটনাস্থলে যেতাম। জি, জি। বিভিন্ন কবরস্থান বলো, শ্মশান বলো, তারপর রেল লাইন বলো, অনেক জায়গাতে কিন্তু মানে যাওয়া কিন্তু হয়েছে যাওয়া আমার। হয়েছে। এবং এর অনেক ভিডিও ফুটেজও আছে, সেটাও আমি বলেছি। এছাড়াও অলৌকিকভাবে কিছু মসজিদ, মন্দির, এরকম জায়গাগুলোতেও কিন্তু আমাদের যাওয়া হয়েছে। তো অনেকবার আমি তোমাকে বলেছিলাম যে তুমি যদি যেতে চাও কখনো, তাহলে একটা শিডিউল করো, আমরা সবাই মিলে সেখানে কোনো এক সময় যাবো। তো পরবর্তীতে একটা ঘটনা তোমার সাথে এখন শেয়ার করি। সেটা হচ্ছে যে আমরা জানি যে আল্লাহ দুইটা জিনিস সৃষ্টি করছে তার ইবাদতের জন্য, সেটা হচ্ছে মানুষ এবং জিন। তো এই দুইটা জাতি কিন্তু তার ইবাদত করার জন্য কিন্তু সৃষ্টি করছে। হ্যাঁ, ফেরেশতারা ছিলেন তার অনুগত্য বা তার সবকিছুই, কিন্তু তারপর তিনি স্পেশালি দুইটা জাতিকে সৃষ্টি করেছেন। এই দুনিয়া সৃষ্টি করার পরে জিন এবং ইনসান দুটাকে তৈরি করেছেন তার ইবাদতের জন্য। এবং সেখান থেকে মানুষ সাদৃশ্য, জিন কিন্তু অদৃশ্য। জিনকে তুমি সহজে মানে তুমি চোখে দেখতে পারবা না, হয়তো তার উপস্থিতি তুমি বুঝতে পারবা। দেখা যাচ্ছে যে তুমি একটা ঘরে বসে আছো, কোনো কারণে তোমার উপর যদি কোনো জিন বা ওই বাড়িতে যদি জিনের যদি কোনো আসর থাকে, দেখা যাচ্ছে যে কোনো কারণে তোমার কোনো একটা মানে জিনিস নড়ে চড়ে বসছে, বা চেয়ারটা অটোমেটিক দুলছে, কিংবা দেখো যে তোমার কানের কাছে হয়তো কোনো একটা শোষ শব্দ, কোথা থেকে শব্দটা আসছে তুমি কিন্তু জানো না। আবার দেখো যে তোমার ধরো যে তুমি বাথরুমে শুয়ে আছো, বাথরুমে অটোমেটিকলি কেউ গোসল করছে, এরকম ঘটনা কিন্তু রহরহ ঘটে। একদিন আমি শুয়ে আছি, তো মানে ঘুম ঘুম ভাব আর কি, চোখে আবছা ঘুম। তো শুয়ে থেকে আমি আসলে আমার সবচেয়ে বড় একটা বদ অভ্যাস হচ্ছে রাতের বেলা ফোনে স্ক্রলিং করা। কাজ নাই, সবারই মানে বেশিরভাগ ইয়াং জেনারেশনে এখন বেশিরভাগ এটাই করে। তো আমি দেখছি হঠাৎ কানে আমার আসলো যে বাথরুমে কেউ একজন মানে শাওয়ারটা ছেড়ে দিয়েছে, মানে পানি পড়ছে, ঝর্ণা থেকে পানি পড়ছে। তো আমি চিন্তা করলাম যে এত রাতে, রাত বাজে 2টা, এই রাতে এই বাথরুমে আসলে কে গোসল করবে আর কে বা যাবে? কারণ বাসায় আমি একা থাকি, আর হচ্ছে আরেকজন ছিল, কিন্তু সে তো পাশের রুমে ঘুম। আমি আবার উঠে গিয়ে দেখেও এসেছি যে সে ঘুমাচ্ছে কিনা। আসলে আমি কনফার্ম হলাম সে ঘুমাচ্ছে, কিন্তু বাথরুমে ঠিকই পানি পড়ছে, কেউ একজন গোসল করছে, এরকম আমি মানে আমার কানে, আমার নিজের কানে আসছে। আচ্ছা, তা আমি একটু হাঁটি হাঁটি পা করতে করতে একটু এগোচ্ছি, আবার সাহস পাচ্ছি না যে দরজাটা খুলবো কি খুলবো না। যদি দরজাটা খুলি, যদি সেখানে যদি আবার আচমকা যদি কিছু দেখে ফেলি, তখন আবার কেমন হবে। তো আমি এগোলাম, গুটি গুটি পায়ে এগোলাম। মোট কথা হচ্ছে যে তুমি হরর সিনেমা যেগুলোতে দেখো, ঠিক সেম একটা কাহিনী আমার মধ্যে হতে পারে। আমি কারণ ভৌতিক মুভিগুলো বেশি দেখি, তো আর এছাড়াও ভূত নিয়ে গবেষণা করার একটা আগ্রহ আমার মধ্যে যেহেতু আছে, তো সেই জায়গা থেকে হ্যাঁ হতে পারে এটা আমার স্মৃতিভ্রম হতে পারে। তো আমি গেলাম দরজার কাছে, যে কানটা পাতালাম, হ্যাঁ স্পষ্ট আমি শুনতে পাচ্ছি যে বাথরুমের ভিতরে পানি পড়ছে, কেউ একজন তার নিচে দাঁড়িয়ে আছে। যদি সরাসরি পানি ফ্লোরে পড়ে, তাহলে কিন্তু একটা ঝমঝম শব্দ হবে, আলাদা একটা শব্দ হয়। কিন্তু যদি মানুষ থাকে, তাহলে মানুষের মাথায় পানিটা পড়ার কিন্তু শব্দ আলাদা একটা শব্দ আসে। তো আমার কাছে মনে হচ্ছে যে ঝর্ণার নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে বা গোসল করছে, এরকম মনে হচ্ছে আমার। তো আমি দরজাটা টানতেছি, কিন্তু ভেতর থেকে লক করা। তখনই কিন্তু আমার মানে আমি স্বাভাবিকভাবে আর নেই। কারণ হচ্ছে এটা কিভাবে সম্ভব? যদি বাসায় আর কেউ থাকতো, সে বাথরুমে ঢুকতো, দরজা লক করে দিত, গোসল করতো,
ধরে নিলাম জি। রাত্রেবেলা সে গোসলই করবে, কিন্তু যেহেতু গরমের সময় ছিল করতে পারে, কিন্তু পরেক্ষণই দেখলাম যে না, আসলে এরকম তো হওয়ার কথা নয়। জি তো আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম, ফোনটা হাতে নিয়ে ফোন স্ক্রলিং করছি, অনেকক্ষণ অপেক্ষা করছি যে দেখি কে আছে বা দেখি কে। জি অনেক দীর্ঘক্ষণ পার হয়ে গেছে কিন্তু কোনোভাবেই কেউ বের হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো একটু পরে দেখলাম যে পানির শব্দ বন্ধ হয়ে গেল। আচ্ছা তো আমি একটু ভয়ে ভয়ে এগোচ্ছি। এগোনোর সময় আমি চিন্তা করতেছি যে আরেকবার একটু দরজাটা টান দিয়ে দেখবো কিনা। তো দরজাটা টান দিলাম, দেখি যে খুলে গেল। আচ্ছা আচ্ছা কিন্তু কারণ ওই বাসাতে, যে বাসার গল্প বলতেছি, সে বাসাতে দীর্ঘ 7 দিন কেউ ছিল না। আচ্ছা 7 দিন পর আমি এবং আমার সাথে আরেকজন সেগে উঠছে। ওঠার পরে আমার সেই ফ্রেন্ড, তাকে মানে সে গভীর ঘুম। ওই বাথরুমে আমরা যাইও নেই, বাথরুম ওখানে 2টা, আমাদের রুমে যে বাথরুমটা সেটা আমরা ব্যবহার করছি, কিন্তু সাইডের বাথরুমটাতে আমরা যাইও নেই। তার মানে 7 দিন যদি একটা বাথরুম ব্যবহার না হয় তাহলে ফ্লোরটা অবশ্যই শুকনা থাকবে। জি। কিন্তু খোলার পরে দেখলাম যে এই মুহূর্তে কেউ না কেউ গোসল করে ওখান থেকেও চলে গেল। তো দেখে আমি মানে দৌড়ে এসে আমার সাথে যে তাকে একটু ডাকলাম যে ওর এই ঘটনা। তো পরে গেলাম, আমরা জাস্ট এটা ক্যামেরার ফুটেজ দিয়ে ভিডিও করে রাখলাম। রাখার পরে যাই হোক, সারা রাত বাকিটুকু আর ঘুমালাম না, আমরা দুইজন গল্প করছি যে কি হতে পারে বা কিভাবে হতে পারে, কি হতে পারে, এরকম নানান বিষয় নিয়ে আমরা গল্প করছি। তোমাকে বলে রাখি যে জিনের সাথে সাক্ষাৎ করা বা জিন নিয়ে খেলা করা কিন্তু চারটিখানি বিষয় নয়। এবং তুমি অনেক ক্ষেত্রে জানো যে ফকিরেরা কিন্তু জিনকে ব্যবহার করে, তাদের কিছু কৌশলগত দিকটা অবলম্বন করে জিনের দ্বারা তারা কিছু কাজ করায়। যেমন ধরো, তুমি তখনই একটা জিনকে দিয়ে কাজ করাতে পারবে যখন ধরো যে কোনো জিনকে তুমি তোমার মন্ত্র দ্বারা হোক, কোরআনের আয়াত দ্বারা হোক, তুমি জিনকে আগমন করছো। করার পরে কিন্তু সেই জিন তোমার বাড়ি বা তোমার কোনো জায়গায় বা উঠানে কোথাও না কোথাও পা ফেলে গেছে বা পায়ের দাগ আছে বা চিহ্ন আছে বা হাত দিয়ে ধরছে, সেই জায়গাটুকুর যে অংশটুকু, সেই অংশটুকুর উপরে তুমি কাজ করে সেই জিনটাকে বশ করতে পারবে। কারণ তখন জিনের একটা দোষ থাকে যে তুমি এই জায়গাতে পাড়া দিয়েছো বা এই জায়গাতে তোমার স্পর্শ পড়েছে। তো এই গল্পগুলো কিন্তু আমরা আগের রাতে করছিলাম। করার পরে যদিও কোনো এক ফকিরের সাথেই আমরা অনেকটা সময় পার করেছি, তো এই সময়টার মধ্যে আমরা এই গল্পগুলো অনেকবার করেছি, অনেকবার। তো যাই হোক, তারপরে সে ফকিরের সাথে আমাদের দেখা, তবে আমার এই যখন থেকে মানে এর আগের 2টা এপিসোডে তোমার এখানে আসা, তারপর থেকে কিন্তু মানে ভৌতিক ঘটনা নিয়ে কিন্তু কাজ করার আগ্রহটা আরো বেশি বেড়ে গেছে আমার। তোমাকে এখন ছোট্ট একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে একদিন আমি নিজেই এটা প্রত্যক্ষদর্শী, সেটা হচ্ছে যে জিনকে নিয়ে আমি একটু ঠাট্টা উপহাস খুব বেশি করতাম। আচ্ছা, হ্যাঁ, অনেকেই বলতো যে সন্ধ্যার সময় বাড়ির পিছনে যাওয়া যাবে না, বেল গাছের নিচে যাওয়া যাবে না, শিমুল গাছের কাছে যাওয়া যাবে না। হ্যাঁ, তারপর আপনার মাগরিবের সময় হচ্ছে ঘরের লাইট বন্ধ করে রাখা যাবে না, বা অন্ধকারে ওই সময় আয়নাতে তাকানো যাবে না। তো আমি কি করতাম, আমার অভ্যাসে পরিণত হয়ে গেল। আমি সেই সময়গুলোতে ইচ্ছা করেই আয়নার সামনে যাচ্ছি, আজানের সময় লাইটটা অফ করে দিয়ে নিজে নিজে ঘরে বসে থাকার চেষ্টা করছি। আবার নিজে নিজে চিন্তা করি যে জিন আছে কিনা, জিন একটু দেখা দাও, আমি একটু দেখতে চাই। এরকম আমার আগে থেকে অভ্যাস ছিল। হ্যাঁ, মানুষ জিনকে ভয় পায়, বাট আমি তাকে কামনা করতাম যে একটু দেখা দাও, কেমন সে জিন, আমি একটু দেখতে চাই। হ্যাঁ, তো অনেক হরর মুভিগুলো দেখতাম। তো দেখার পরে আমিও নিজে নিজে চিন্তা করতাম যে আমার সাথে ঘটে না কেন এরকম একটা কিছু, আমি দেখতে চাই জিন আসলে কেমন। তো তারপর যেটা হলো সেটা হচ্ছে যে আমি সিরিয়াসলি একসময় জিন দেখে ফেলি। আচ্ছা আচ্ছা, যার বর্ণনায় কোনো 2-3টা ফকিরের কাছে আমি বর্ণনা দিয়েছি, তারা বলছে যে এটা জিন ছিল। আচ্ছা, কেমন যে বাইকে যাচ্ছি কোনো কারণে, ধরো যে এমন একটা জায়গা যেখানে দিনের বেলা তো অন্ধকার, ধরো 2 পাশে বাঁশঝাড়, আচ্ছা, রাস্তাটা অন্ধকার, এরকম মানে সূর্যের আলো ঢোকার মতো মানে পরিবেশ নেই সেখানে, নাই আর কি। ঠিক জোহরের আজানের সময়কার এই ঘটনাটা, চারপাশে জোহরের আজান পড়ছে। তো আমি দেখলাম যে সাদা পোশাক পরা, অনেকেই বলে জিন নাকি কালো ড্রেস পরে থাকে, কিন্তু আমি দেখেছি সাদা পোশাক পরা, বাঁশের মাথায় কিছু একটা ঝুলে আছে। তো আমার দৃষ্টিটা ওখানে যাওয়ার পরে আমি খেয়াল করলাম যে এটা তো মানুষের মতো করে ঝুলে আছে, কিন্তু মানুষ না, তার মাথা দেখা যাচ্ছে না।
বাট ঝুলে আছে, দুই হাত দিয়ে ধরে আছে। হাতের এই জায়গাগুলোতে একটু তোমার হচ্ছে কি বলে ছাগলদের বা গায়ে যেরকম লোম থাকে না সেরকম লোম, কিংবা ধরো যে তুমি ওই যে হনুমান টাইপের যে প্রাণীগুলো আছে, হ্যাঁ তাদের গায়ে যে লোমগুলো যেরকম ঠিক সেরকম হাতগুলো নখগুলো একটু বড় বড় ঝুলে আছে। তো যদি ওটা অন্য কোনো প্রাণী হবে তাহলে কিন্তু সে মানুষের আকৃতি ওরকম না, বাঁশ কিন্তু হেলে যাবে, বাঁশ কিন্তু হালে নেই, অথচ মাথায় কিন্তু ঝুলে আছে। ঠিক জোহরের আজানের সময় এটা আমার দেখা। বাঁশের মাথায় তো সামান্য একটা ভর গেলেও ঝুলে যায়, কিন্তু ওটা মানে ঝুলে যায় নাই, বাট তার মতো করে আছে। তো পরে আমি কি করলাম, আমি ফকিরের শরণাপন্ন হলাম যে এই ঘটনা এই বৃত্তান্ত আমি এটা দেখেছি। আচ্ছা, কিন্তু আমি ভয় পাইনি, আমি দেখেছি, দেখার পরে আমি চলে আসছি। অনেক সময় তুমি জানো যে কবিরের সাথে আমি অনেক সময় রাত্রেবেলা যাতায়াত, অনেক চলাচল হয়, আর জিনটা সাপের রূপ ধারণ করে এটা কিন্তু সাপ বিড়াল, হ্যাঁ অনেক মৌলানাদের কাছ থেকে কিন্তু ওটা শোনা, সাপের রূপটা বেশি ধারণ করতে পারে। অথচ আসছি একদম রাস্তার উপর, আমি দেখতেছি সে যে বাইক চালাচ্ছে সে দেখতে পাচ্ছে না, মানে কবির ভাই বাইক চালাচ্ছেন, হ্যাঁ সাপটাকে আমি দেখতেছি বাঁকা হয়ে এরকম মাথা দিয়ে উপরে উঠে আছে, মানে ফনা তুলে আছে, ফনা না জাস্ট ও একটু সামনের দিকে তাকায় আছে আর কি। কিন্তু ও যে পাশ দিয়ে বাইকটা নিয়ে আসলো ও দেখতে পাচ্ছে না। আমি ওকে বলতেছি সাপ, আমি কিন্তু দুই পা তুলে ফেলছি, হ্যাঁ পেছনে বসেছিলেন, দুই পা তুলে ফেলছি, কারণ কামড় দিতে পারে, চাকা যদি ওর উপর দিয়ে যায় কামড় তো দিতেই পারে সাপ। জি জি। ও আমাকে বলতেছে পাগল হয়েছে, কিসের সাপ, কোথায় সাপ, অথচ আমি দেখলাম ওর উপর দিয়ে আসলো। ওকে বললাম যে ব্যাক করো দেখি, আমরা একটু দেখে আসি, কিন্তু হয়তো সাহস হয়নি আর ব্যাক করা, আমরা ব্যাক করিনি। তো এরকম অসংখ্যবার হয়েছে, আমি দেখছি রাস্তার উপরে সাপ, কিন্তু আমি আমার দেখা মতে আমি দেখেছি যে আচ্ছা যদি আমরা গাড়ির যদি সাপটার উপর দিয়েও, আমি দেখেছি স্পষ্ট দেখেছি সাপের উপর দিয়ে গাড়িটা চালাই দিছি। আচ্ছা হ্যাঁ, গাছ মানে রাস্তার উপরে যদি সাপটা যাতায়াত করতে পারে তো সেই তার উপর দিয়ে চালাই দিছি, এবং চালানোর পরে মানে একটা সাপ এরকম নড়কে উঠছে, আমি পা তুলছি, আমার কিন্তু গাছে উড়ে উঠছে, কারণ এটা যাওয়া কিন্তু গাইবান্ধা থেকে নাকাহাট রোডের উপরে, সেটা আরেকজন ছিল আমার সাথে, এরকম করে উঠছে। তখন গাড়িটা মানে সে ভয় পেয়ে গেছে রীতিমতো, সে চিৎকার করে উঠছে। গাড়িটা থামানোর পরে ওকে বললাম তাহলে একটু পিছনে আসি, গাড়িটা থামছে, ওকে বললাম যে তুমি যেহেতু ভয় পাচ্ছ তো চলো দেখে আসি আসলে সাপ কিনা। পিছনে আসছে, আচ্ছা যদি একটা সাপের উপরে যদি এই পরিমাণ একটা বাইকে দুজন মানুষ আমরা বসা, আমি স্পষ্ট দেখেছি সাপের উপর দিয়ে কিন্তু গাড়িটা চালাই গেছে, সাপটা কিন্তু এরকম মানে ব্যথা পেয়ে মুছে যাওয়ার মতো, কিন্তু সাপটা ওখানে আমরা ফেরত মানে বেশি দূর যেয়ে কিন্তু তখনই ফিরেছি, সাপকে আর পাইনি না। এবং আপনি তো হচ্ছে আগে থেকেই বলেছেন যে ওখানে একটা সাপ আছে, এবং সাপের উপর দিয়ে যাওয়ার পরেই তো আপনি বলেছেন যে বাইকটা দাঁড় করাও আমরা একটু দেখি বা এরকম একটা চিন্তা ধারা। এটা দ্বিতীয় ঘটনা। আচ্ছা দ্বিতীয় ঘটনা, কবিরের সাথে যেখান থেকে আসছিলাম আমি দেখতে পাচ্ছি সাপ আছে, ও বলতেছে কিসের সাপ, আমি পা তুলছি, জি জি, ও চালাই গেছে গাড়ি, কিন্তু তখন সাপটা গাড়ির চাকার নিচে পড়ে নাই, সাইডে ছিল, মাথা দিয়ে কাজ দিয়ে চলে আসছে, আমি পা লক করছি, ও কোনো সাপই দেখে নাই রাস্তায়, পুরো রাস্তা ফাঁকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার আর এই যে ঘটনাটা যেটা সেটা মানে এই সাপটা ছোট ছিল, কিন্তু এই সাপটা অনেক মোটা এবং লম্বা ছিল, রাস্তার মাঝামাঝি অবস্থায় রানিং গাড়ি তো চালাই দিছে, আমি পা তুলে ফেলছি, পেছনে একটু যাওয়ার পরে ব্রেক করছে, কারণ ও তো ভয় পেয়ে গেছে রীতিমতো। জি জি জি। তো ওকে বললাম তাহলে ব্যাক করি, ব্যাক করে আসার পর দেখি যে সেখানে সাপ মানে নেই। যদি গাড়ি উপর দিয়ে যায় সাপের কিন্তু যাওয়ার আর কোনো সুযোগ নেই, অন্য কোনো প্রাণীরও ক্ষমতা নেই যে এখানে এসে হ্যাঁ আচ্ছা। তো পরে যখন আমি বিষয়গুলো যখন কোন এক ফকিরকে বললাম, তো তারা বলতেছে যে আপনার সাথে আসলে যা ঘটছে সব জিনগতভাবেই ঘটছে, এটা জিনের কাজ। আচ্ছা। তো আমি বিশ্বাস করি যে হ্যাঁ জিনের কাজ হতে পারে, কারণ আমার চোখে 2-3টা ধরা। একদিন আমি ঠিক মাগরিবের সময় ঘরে শুয়ে আছি, তো আমি যেদিকে শুয়ে আছি পাটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলের দিকে, তো ড্রেসিং টেবিলের দিকে বলতে কি জাস্ট অনেকদিন বাড়িটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় ছিল, সেখানে আমরা নতুন ভাড়া উঠছি আর কি।
পরিত্যক্ত, পাটা আমার ড্রেসিং টেবিলের দিকে। হ্যাঁ হ্যাঁ। তো আমি টিভি দেখতেছি, কিন্তু খেয়াল করলাম যে ড্রেসিং টেবিলের দিকে যখন আমি তাকাচ্ছি, মাগরিবের কিন্তু আজান। টিভির ভলিউমটা আমি কমাই দিলাম, কমাই দেওয়ার পরে আমি দেখতেছি যে জিনদের নাকি পা দেখা যায় না। নিশ্চয়ই শুনেছো? হ্যাঁ, জিনের পা দেখা যায় না। তুমি শুনছো এই কথাটা? বেশিরভাগ ঘটনাতে এরকম ঘটনাটা জিনের পা দেখা যায় না, কিন্তু আমি দেখছি ছোট্ট একটা পুতুল টাইপের একটা পুতুল, সে পা ড্রেসিং টেবিলের উপর থেকে পা ঝোলাই দিয়ে দোলাচ্ছে। আমি কিন্তু আচমকাই দেখলাম, দেখে আমি যে আবার একটু ক্লিয়ারলি দেখবো, যখনই ক্লিয়ারলি তাকাচ্ছিলাম ওখানে আসলে কিছুই ছিল না। আচ্ছা আচ্ছা। তো আমি দ্রুত উঠলাম, উঠে রুমের লাইটটা জ্বালালাম, লাইটটা জ্বালিয়ে রীতিমতো একটু ভয় পেয়ে গেছি, যদিও আমি এটাই চাই যে আমার সাথে ধরনের ঘটনা ঘটুক, আমি একটু জিনকে দেখতে চাই। জি। তারপরে হচ্ছে একটা ঘটনা বলছে না যে হরিণাবাড়ি থেকে রাতের 12টার সময় আমাকে কোনো একজন অদৃশ্য মানব, যাকে আমি চিনিই না, সে আমাকে মানে খণ্ড খণ্ড ভাবে নাকাট পর্যন্ত পৌঁছে দিয়েছে। তো যাই হোক, এটা অনেক ঘটনার কারণে অনেক ভাবেই বলা হয়েছে যে আমার পিছনে কোনো একটা জিন আছে এরকম, যে সে আমাকে ক্ষতি করবে না, জি, খুব একটা ভালোও করবে না, এরকম বলতে। তাই বলছে তাহলে আমাকে এটা আমার পাশ থেকে তাড়াই দেয়, আমার জিনের দরকার নেই। জি। তো যাই হোক, অনেক চেষ্টা করছে অনেকে অনেকভাবে, কোনোভাবেই এটা হয় নাই। তো আমি তখন থেকে আরো বেশি জিনকে নিয়ে কৌতূহলী। আমি তোমাকে ছোট্ট একটা ঘটনা বলি। জি। একদিন আমরা নিজেরাই আসছিলাম, গোবিন্দগঞ্জ থেকে ফিরছি। আচ্ছা। তার পাশে কিন্তু একটা শ্মশান আছে এবং একটা ব্রিজ আছে। আমরা ফিরছি কখন? আমরা ফিরছি রাতের 1:30টায়। আচ্ছা। গোবিন্দগঞ্জ থেকে আমি, আমার সাথে কবির, ও বাইক চালাচ্ছে, ওই বাইকের পিছনে। জি। যদিও অনেকেই গোবিন্দগঞ্জ যাতায়াত করে থাকে তাহলে বুঝবে যে ওখানে একটা কিন্তু পল্লী বিদ্যুতের একটা কিন্তু সাব স্টেশন আছে, তারই ঠিক আগে একটু ব্রিজ এবং ওখানে একটা শ্মশানও ছিল। শ্মশানটা এখন ভেঙে ফেলা হচ্ছে, কারণ ওই শ্মশানের উপর দিয়ে আবার নতুন করে ব্রিজ তৈরি হচ্ছে। তো ওইখান থেকে আসার সময় হঠাৎই মানে একদম পচা শুটকি একটা গন্ধ আমার নাকে এসে পৌঁছালো। রাতে ঠিক 1টা পার হয়ে গেছে। তো সেই গন্ধটা কবিরও নিজেও পাইছে। তো কবির বলতেছে যে সাইদ কিছু গন্ধ পেয়েছো? আমি তো গন্ধ পাচ্ছি। আচ্ছা। তো হ্যাঁ, গন্ধটা অনেক তীব্র গন্ধই ছিল। যত আমরা শ্মশানের দিকে এগোচ্ছি, গন্ধটা আমার কাছে তত বেশি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তো শ্মশানের খুব কাছাকাছি দেখতেই আমি যখন একটু পিছনে তাকালাম, আমার মনে হচ্ছিল যে আমার কানের পাশ দিয়ে কোনো একটা বাতাস বা কেউ একটা যাবে, এরকম আমার মনে হচ্ছে যাবে। যদিও ঘটনাগুলো বলা নিষেধ আছে, অনেক ফকিরি বলে যে বিষয়গুলো শেয়ার করা যাবে না, কাউকে বলা যাবে না, জিনদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বলা যাবে না, কিন্তু আমি বলছি এই কারণেই যে আমি আসলে কৌতূহল এখনো পর্যন্ত। আমি পিছনে যখন এইভাবে একটু তাকালাম, গাড়ি কিন্তু রানিং। তোমাকে আমি এই মুহূর্তে হয়তো বোঝাতে পারবো না, একটা বিভৎস চেহারার একটা মানুষ, ভাসমান অবস্থায়, মানে শুয়ে আছে কিন্তু মাটি থেকে উপরে, পোশাক কালো, মুখমণ্ডলটা এমন ভাবে যে মনে হয় যে কেউ একটা পাথর দিয়ে হয়তো মুখটা থেতলে দিয়েছে, এরকম টাইপের অবস্থা, ঘা একটু টাইপের। তো মূলত ওর মুখ থেকে গন্ধটা আসছে। পরে আমি রীতিমতো ভয় পেয়ে ওকে জাপটে ধরে ওখান থেকে পার হয়ে আসলাম। আসার পরে বাসায় ঢোকার পরে যাই হোক শেয়ার করে আমার একটু ঝাড়ফুঁক টাড়ফুঁক যা করা দরকার করলাম। আচ্ছা আচ্ছা। পরে বিষয়টা নিয়ে গেলাম এক ফকিরের কাছে, যে ফকিরের কাছে যাই বারবার, সে তার কাছেই গেলাম। ঘুরে উল্টে একই কথা, যে এটা ক্ষতির জন্য আসেনি, হয়তো কোনো সাহায্য যাচ্ছে আমার কাছে। তো আমার কথা, আমি তো মানুষ, জি, আমি জিনকে কিভাবে সাহায্য করতে পারি? আর যদি সাহায্য করার কোনো অপশন থাকে, সেটা বিভিন্ন মাধ্যমে তো আমাকে বলতে হবে যে আমরা এইভাবে সাহায্য চাই বা এইভাবে আমাদের সাহায্য করা দরকার। তো আমি জানি না, এই বিষয়গুলো আমার সাথে তখন থেকে ঘটা শুরু হয়েছে যখন থেকে যে ভিডিও ফুটেজগুলো তুমি দেখেছো, যে আমি কবরস্থানে রাতের বেলায় গিয়েছিলাম, মন্দিরের পিছনে দেখার চেষ্টা করেছি, কুকুরের জন্য দেখতে পারি নাই। ওই রাতে কুকুরের জন্য আমি পিছনে যেতে পারি নাই। সবাই বলে যে, অনেকেই বলে যে ওর কাছ থেকে শোনা যে জাগ্রত কালী মন্দির ছিল, জাগ্রত কালী মন্দির ছিল, মানে ওই মন্দিরে নাকি কালীকে অনেকেই মাঝরাতে নাকি সাদৃশ্য হয়, এরকম ঘটনা নজির আছে নাকি। আমি অতটুকু আমি ওইভাবে, এটা সনাতন ধর্মে তারা ভালো বিশ্বাস করতে পারে, যাওয়ার দরকার নেই। তো আমি ওই গাছটার মূলত রহস্যটা গাছের জন্য, যে গাছের পিছনে কি থাকে। অনেকেই বলে যে অনেক কিছুই আছে ওখানে, রাতের বেলা কেউ নাকি ওই গাছের পিছনে দেখতে পারে না,
তো আমি পিছনে যাওয়ার জন্য কিছুই ছিল না, পিছনে যাওয়ার জন্য আমার ভ্যান, আমার সাথে টিম মেম্বার গুলো সবাই আছে, লাইট নিয়েছি, আমার মাথায় লাইট বাঁধা, ক্যামেরা ওপেন করা। যাব আচমকাই কুকুরগুলো চলে আসলো রাস্তার উপরে ঘেউ ঘেউ করতে করতে, আর যেতেই দিল না পিছনে। ব্যাক করলাম, ওখান থেকে ব্যাক করার পরে আমি পরে আরেক জায়গায় গেলাম, সেটা হচ্ছে কবরস্থান। জি, সেখানে গিয়ে আমরা দেখলাম, ওই যে শুনছো হয়তো, এত মানে কোথাও কোনো গাছের পাতা নড়ছে না, কিন্তু ওই বট গাছের কবরের পাশে যে একটা কলার গাছ, তার একটা পাতাই শুধু দুলছে, আর কোনো পাতা দুলছে না। জি, তো আমি গেলাম, যাওয়ার পরে আমার পেছনের জন বলতেছে আর এগোনো যাবে না। আবার ভ্যানে যে বসে আছে আমাদের যে ড্রাইভার, সে বলতেছে যে ভাই এখানে থাকাটা আর নিরাপদ নয়। তো এটা বলতে বলতেই তাদের পাশ দিয়ে এমন একটা কিছু একটা দৌড়ে চলে গেছে যে তারা বুঝছে যে তার পাশ দিয়ে কিছু একটা দৌড় দিয়ে চলে গেল। তারা রীতিমতো দুইটাই ভয় পেয়ে গেল, এবং তারা কিন্তু অসুস্থ, তোমাকে বলছিলাম পরে। তারপরে ওখানে তো রেল লাইন, রেলে গেলাম, পরিত্যক্ত জায়গা যেখানে বলা আছে এখানে প্রবেশ নিষেধ। খেয়াল করে দেখো, বিভিন্ন রেল লাইনের আশেপাশে যে খাস জমিগুলো থাকে, জি, গভর্নমেন্ট থেকে কিন্তু ওখানে সাইড দিয়ে কিন্তু ব্যারিকেড দেয়া থাকে, যেখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। কিন্তু ওখানে কিছুই নাই, বা আহামরি সম্পদ আছে তাও না, কিন্তু নিষিদ্ধ। কি কারণে খেয়াল করে দেখলাম তো, আশেপাশে বিশাল তাল গাছ, বট গাছ, একই গাছের উপর আরেক গাছ, সবই দেখা যায়। তো ওখানে গেলাম, ফুটেজ আছে আমার কাছে, যদি কেউ প্রমাণ চায় যে আমরা ফুটেজ চাই, জি জি, আমি কিন্তু ফুটেজ দিতে পারবো, আমি রেখে দিয়েছি, এখনো আছে। আরো যদি ফুটেজের প্রয়োজন হয়, লাইভটা কিন্তু আমার আর আবু সাইদ পেজে কিন্তু দেওয়া আছে। জি, তো গেলাম, যাওয়ার পরে দেখি যে সব গাছ শান্ত, একটা গাছের মাথায় সাদা একটা আলোর মতো একটা অবয়ব চেয়ে আছে আমাদের দিকে। আচ্ছা আচ্ছা, তো আমি এগোচ্ছিলাম যে এটা আবার কি। তো সেই জায়গা থেকে আমার পিছনের যারা আমার টিম মেম্বার, তারা পিছাচ্ছে, কিন্তু আমি যে পিছাবো, আমি কিন্তু রেল লাইনের উপরে, কিন্তু কারণ লোহা ধরলে নাকি জিন আসে না কাছে। জি, এই কথাটা আমি শুনেছি। ঠিক আছে, তো আমি রেল লাইনের উপর মানে পায়ের জুতো করে রেল লাইনের উপর পাড়া দিয়ে আছি, যে দেখি কাছাকাছি না আসুক, সামনে আসুক, সামনে আসুক, বাট আমাকে না ধরুক। কিন্তু এমন অবস্থায় পিছন থেকে আমার ট্রেনের হুইসিল আসতেছে। আচ্ছা, ওই লাইভে কিন্তু দেখা যাবে ট্রেনও আসতেছে। তাহলে ট্রেনকে সাইড দিতে গেলে হয় আমাকে রাস্তার নামতে হবে, মানে রেল লাইন থেকে নিচে নেমে যেতে হবে, আর যদি আমি নিচে নেমে তাহলে আমার লোহা থেকে আমাকে সরে যেতে হচ্ছে। ট্রেন আসবে, কি করব? নামলাম, সাইড হলাম ঠিকই, কিন্তু পাশে রেল লাইনের পাশ দিয়ে দেখবে যে আরো অসংখ্য মানে গুণ তার, যেগুলোকে আমরা বলি জিয়া তার বলি, বা লাইটের জন্য, লাইনের টানার জন্য যে তারগুলো ব্যবহার করা হতো, আমি যা সেগুলো কোন একটা এভাবে পা দিয়ে ধরে আছি, মানে প্যান তুলছি, প্যানের সাথে পায়ের সাথে লেগে আছে, তো এটাও তো লোহা। জি, তো এইটার কারণে আমি কিন্তু না, আলোটা কিছুক্ষণ পর দেখি আস্তে 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 ডেবে যাচ্ছে, মনে হচ্ছে যে গাছের নিচে নেমে যাচ্ছে। ঠিক তার অপোজিট সাইডে কিন্তু একটা গাছের উপর আরেকটা গাছ, তার মাথা তো সেম ভাবে একটা ওই সেম আলোর অবয়ব। আবার ওখানে যা মানে যে আমাদেরকে ওখানে নিয়ে গেছে, সে আবার দেখছে পাশাপাশি দুইটা আম গাছ, দুইটাই জোড়া, চতুর্দিক দিয়ে কোথাও মাটি নেই, শুধু আম গাছটুকুর জন্য মাটি, চতুর্দিক দিয়ে পানি। কিন্তু সেই আম গাছের আবার ফির গোড় থেকে যে এতটুকু জায়গা পুরো গর্ত, মানে একটা গাছ তো পুরো হবে, পুরোটা মিলে তার গাছ হবে, গাছের ভিতরেই যদি পুরোটা গর্ত হয় তাহলে গাছ রস পায় কিভাবে বেঁচে আছে। সেখান থেকে মাঝে মধ্যে রাত্রিবেলা বিড়াল বের হয়, তো সেই জায়গাগুলোতে যাওয়া। আবার সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল যে বাদিয়াখালী স্টেশন, বাদিয়াখালী থেকে আরো এদিকে একটু সরে একটা ব্রিজ, তার আগ মুহূর্তে একটা কাঠের পাত, সেখানে নাকি অনেক মানুষ টানুষ মানে যারা আত্মহত্যা করে আর কি ট্রেনের নিচে, সেই জায়গাটাতে আমি সেই কাঠের উপরও পাড়া দিয়েছিলাম। ওটার পাশ থেকে নাকি অনেক মানুষ অনেক কিছু দেখে, অনেক কিছু দেখেছে, কিন্তু আমি যখন আমার টিম মেম্বার সহ গিয়েছি, তখন তারা বারবার বলছিল যে এই জায়গাটাতে পাড়া দেওয়ার দরকার নেই। তো তারপরেও আমি দিয়েছিলাম পাড়া, কারণ লাস্ট যে মারা গেছে তার নাকি মাথাটা মানে মুখটা গলা কেটে গেছে, মুখটা লাইন থেকে ছিটকে এসে ওই রেল লাইনের মাঝামাঝি এসে ওই কাঠটা কামড় দিয়ে ধরে ফেলছে। আচ্ছা আচ্ছা, মানে শরীর বিচ্ছিন্ন, কিন্তু না, তুমি যদি রেল লাইনে ধরো, এই পাশে একটা রেল লাইনের পাত আছে, এই পাশে একটা পাত আছে, তুমি যদি এদিকে শো, তোমার গলাটা হয় যে কোনো একটা পাতের উপর থাকবে, তো তোমার যদি গলাটা কেটে যায়, তো গলাটা তো মাঝে আসার কথা না। না না না, গলাটা তো কেটে যায়, তাহলে তোমার গলাটা তো ট্রেন লাইনের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা। কিন্তু সেই ব্যক্তি লাইনের উপর দিয়ে ট্রেন চলে গেছে তার গলার উপর দিয়ে, কিন্তু ট্রেনের যাওয়ার পর তার গলাটাতে কেটে সাইডে পড়ে যায় নাই, বরঞ্চ কি হয়েছে, রেল লাইনের মাঝখানে এসে যে কাঠের যে আবার যে পাতগুলো থাকে রেল লাইনের ভিতরে, সেই কাঠটাকে কামড়ে ধরে আছে। এটা তো মানে
অবিশ্বাস্য, কারণ এটা তো স্বাভাবিকভাবে বাইরে স্পষ্ট বাইরে সবাই দেখেছে ওখানকার ওই দুর্ঘটনাটা, যারা প্রত্যক্ষদর্শী তারাও বলেছে। তো কাঠটা কামড় দিয়েছিল, তার মানে কাঠ মাথাটা নিয়ে যাওয়ার সময় কাঠ নাকি অংশ খুলেই আসছে। আচ্ছা, তো সেই কাঠের উপরে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম যে আমি একটু দেখতে চাই যে আসলে এরকম কোনো কিছু ঘটে কিনা, আমার সাথে ঘটে কিনা। আমি এভাবেও দেখেছি যে হয়তো আমার সাথে টিম মেম্বাররা আছে, যার কারণে হয়তো কোনো কিছু ঘটছে না। তবে তাদেরকে বললাম তোমরা একটু পিছাও, আমি একা একটু দাঁড়াতে চাই এখানে। আচ্ছা, তো দাঁড়ালাম, আমি একা একা হাঁটছি, অনেক দূর হাঁটলাম। পরে পিছন থেকে আমাকে সিগন্যাল দেওয়া হলো যে যতটুকু গেছেন আর বেশি আর যাওয়া যাবে না। আচ্ছা, আচ্ছা। তারপর আমি ওখান থেকে ব্যাক করছি। তো যাই হোক, সেটা একটা অভিজ্ঞতা। এই যে ঘটনাগুলো, এই যে ভূত বা ভূত বলে তো কিছু নেই, জিনেরই হয়তো অনেক কারসাজি থাকে বা অতিরিক্ত আত্মা যদি থাকতে পারে, কারণ অনেকেই এই যে যেমন আত্মহত্যা করে ফাঁস দিয়ে মরা বা এই ধরনের দুর্ঘটনায় পতিত হয়ে যে মারা যাওয়া, এরকম ঘটনাগুলোতে হচ্ছে থাকতে পারে যে তো আমি খেয়াল করলাম যে এই যে আমি 2 দিন 3 দিন এই যে জিনকে খোঁজা বা ভূত খোঁজা, এটার জন্য যে আমি যে টিম মেম্বার সহ বের হলাম, বের হওয়ার পর থেকে না আমার সাথে মানে অলৌকিক কিছু ঘটনা ঘটতে শুরু করলো। আগে কিন্তু আমার সাথে ধরনের এত ঘটনা ঘটে নাই, এই বিষয়গুলো ঘটতে শুরু করছে। তো আমি দেখলাম যে পরবর্তীতে আমাদের টিমে অনেকেই অসুস্থ হয়ে পড়লো, আমরা যেতে পারলাম না, প্রোগ্রামটা ওখানে বন্ধ করে দিতে বাধ্য হলাম। তো ভাবছিলাম যে পরবর্তীতে হয়তো আমরা যদি আবার আমাদের টিম মেম্বাররা স্বাভাবিক হয়ে আসে, স্বাভাবিক জীবনে ফিরে আসে, আমরা আবার যাব কিনা। তো পরবর্তীতে যারা প্রচুর ভয় পেয়ে গিয়েছিল, ওই ফিল্ড থেকে এসে রাতে যখন ঘুমাচ্ছিল, চালের উপরে বাচ্চা কান্না করতেছিল, আবার কেউ দোকানে শুয়েছে, সেখানে আবার মানে ভাঙচুরের একটা ঘটনা ঘটতেছে। হ্যাঁ, তো এইরকম হওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই আর শেষ পর্যন্ত আগ্রহ প্রকাশ করে নাই, বা এখনো পর্যন্ত আমরা এগোতে পারিনি আর। তো সেই জায়গা থেকে এই ঘটনাগুলোর পর থেকে আমার সাথে 2-3 দিন কিছু হয় না, কিন্তু তারপর থেকে আমিও অলৌকিক কিছু ঘটনা আমার সাথে ঘটছে, আমিও দেখছি অনেক কিছু, কিন্তু হয়তো বলতে পারছি না। অনেক কিছু বললে অনেকে মনে করবে যে আমি মিথ্যা বানায় বলতেছি, কিন্তু আমি এইটুকু বলতে চাই, যার সাথে ঘটবে বা এই ভৌতিক ঘটনা যার সাথে ঘটে, সেই মাত্র ব্যক্তি ছাড়া তুমি আর বর্ণনা কখনোই কাউকে বোঝাতে পারবে না। আসলে আসলে এই জায়গাটাতে মানে যার সাথে ঘটে শুধুমাত্র সেই বোঝে। তো এখন অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি যে জিনের উপস্থিতির তাহলে আমরা কিভাবে টের পাই। এইখানেও যে জিন নেই তার কি নিশ্চয়তা আছে, কারণ এখানে তো অনেক ভৌতিক ঘটনারই আলাপ হয়। আর এই ধরনের গল্প যেখানে বেশি হয়, তার চারপাশে কিন্তু এই ধরনের মানুষগুলো বেশি থাকে, জিনরা বেশি আসে। তুমি হয়তো হাসতে পারো, বিষয়টা তোমার কাছে ফানি মনে হতে পারে, ফানি মনে হবে না, কিন্তু তুমি রাতুল তুমি জানো না যে আমি এই ঘটনাগুলোর পর থেকে কত শত ফকিরের সাথে যোগাযোগ করেছি, তাদের কার্যক্রম নিয়ে আমি কৌতূহলী। এক পর্যায়ে তো অনেক ফকির আমার উপর চরমভাবে বিরক্ত, কারণ অনেক ফকিরের অনেক কিছু আমি জেনে ফেলছি, অনেক কিছু আছে। এখনো এমনও বই আছে, তন্ত্রমন্ত্র এমনও বই আছে যেগুলো এখনো জিন পাহারা দেয়, মাটির নিচে পোতা আছে, কিন্তু তুমি তুলতে পারবে না। বাট আমি দেখছি, আমার চোখে দেখা। এখন যদি আমি ঢালাওভাবে বলি যে আমি জিনের রাজ্য থেকে ঘুরে আসছি, কেউ বিশ্বাস করবে না, স্বাভাবিক, কেউ করবে না। কিন্তু যদি কোনো জিন তোমার উপর ভর করে, আমি যাই নাই ঠিক আছে, কিন্তু যদি তোমার কোনো জিন তোমার উপর ভর করে বা তোমাকে যদি ধরেই ফেলে বা তোমাকে যদি তার পছন্দ হয়, তোমাকে সে কোথায় নিয়ে যেতে পারে তুমি চিন্তাও করতে পারবে না। ছোট্ট একটা ঘটনা, এটা আমার সাথে ঘটেনি, কোনো এক ফকিরের সাথে ঘটা। তিনি ঢাকা থেকে কোনো কারণে চট্টগ্রাম যাবেন, কিন্তু মাঝপথে কোথাও গিয়ে তিনি থেমে যান, কিন্তু আর গাড়ি পান নাই। রাস্তায় দাঁড়িয়েছিলেন অন্ধকার রাতের মধ্যরাত, গাড়ি পাননি, কিন্তু কোনো এক বৃদ্ধ খুঁটিতে ভর করে থর করে হাঁটে আসছিল। তার সাথে পরিচয়, বলছে যে তুইও যেখানে যাবে আমিও তো সেখানেই যাব, চল আমরা একসাথে হাঁটি। কিন্তু এই হাঁটতে গিয়েই মুহূর্তের মধ্যে যে জায়গাতে আমরা আসবে, তারা হাঁটতে গিয়েই দেখেছে চোখের পলকে সে সেখানে এসে পৌঁছে গেছে এবং সেখানে গিয়ে হাঁটতেছে। ধরো আমি যেখানে নামবো, মানে আপনি হাঁটা শুরু করেছেন গাইবান্ধায়, বাস স্ট্যান্ড যাব, ডিসি অফিস ক্রস করে হাঁটছেন। না, ধরো আমি গাইবান্ধাতে আছি, যাব পলাশবাড়ি, কিন্তু আমি ধরো যে গাইবান্ধাতে ডিসি অফিসের সামনে থেকে হাঁটা শুরু করেছেন। এটা কিন্তু বাস্তব ঘটনা, ঘটছেও তার সাথে।
আর তুমি খুব ভালো করে জানো চট্টগ্রামের পার্বত্য অঞ্চলগুলোতে কিন্তু জিনদের উপস্থিতি বেশি, পাহাড়, নির্জন জঙ্গল, এবং দেখবা যে ওখানে কিছু কিছু মন্দির পাহাড়ের চরম উঁচুতে, ওখানে জিনদের উপাসনা করা হয়। কিছু লোক জিনদের উপাসনা করে, কিছু তান্ত্রিক আছে, কিছু ফকিররা আছে, এরা জিনদের উপাসনা করে। তুমি ইউটিউবে সার্চ করো, অনেক মাওলানাদের কাছে তুমি এটা জানতে পারবে। তো আমি দুবার কিন্তু কক্সবাজার গিয়েছি। তার মধ্যে একবার আমার শখ ছিল যে আমি চট্টগ্রামে নামবো। তো তখন তো ট্রেন ছিল না ডিরেক্ট কক্সবাজার, না ঢাকা টু চট্টগ্রাম। তো আমি আবার ট্রেন ছাড়া জার্নি করি না। কিন্তু আমি সকালে গাইবান্ধা থেকে রওনা দিছি, ঢাকায় ভোরে, রাতে গাইবান্ধা থেকে রওনা দিছি, ঢাকায় ভোরে গিয়ে নামছি। ভোরে নেমেই দেখি ট্রেন, চট্টগ্রামের ট্রেন দাঁড়িয়ে আছে। টিকিট কাটার সময় পাইনি, ঝাঁপ দিয়ে উঠছি, অলৌকিকভাবে কোনো না কোনো একটা সিটে বসে গেছি। কিন্তু আমি পুরো রাস্তা গেছি, ওই সিটে যাত্রীকে পাই নাই। অথচ আমি অনলাইনে দেখেছি 0 টিকিট। ট্রেনের টিকিট কাটতে যাবো, সেখানে অনেকেই বলতেছে ভাই টিকিট নেই, ফেরত আসছে। আর ট্রেনে আবার সাইডে কিছু সাদা পোশাকধারী ট্রেনে তারা বলতেছে যে ভ্রাম্যমান টিকিট নেন, সিটের কোনো টিকিট নেই। তাহলে ওই সিটটা তো তারা নিশ্চয়ই কাটা ছিল, সেই ব্যক্তিটা কোথায়? এবং পুরো রাস্তায় তো আপনি দেখেছেন, এমনও হতে পারে সে যাচ্ছে না, তাই না? এমনও হতে পারে যাচ্ছে না, আচ্ছা অসুস্থ কোনো কারণে। আচ্ছা, তো কিছু দূর যাওয়ার পরে ধরো তোমার কুমিল্লা পার হয়ে যাওয়ার পরে আমার মানে যেহেতু রাতে ট্রেন জার্নি করছি, সকালে আবার ট্রেন জার্নি, একটু চোখটা একটু ঘুম ঘুম ভাব, আমি একটু ঘুমের ঘরে একটু আছি। তো ঘুমের মধ্যে কেউ একজন বলতেছে যে আমার জায়গাটা আমাকে ছেড়ে দাও। আচ্ছা আচ্ছা, হতে পারে এটা আমার স্মৃতিভ্রম। আমি তখন তাকে বললাম যে ঠিক আছে, যেহেতু সময় কম আমি শর্টকাট শেষ করছি, যে ঠিক আছে আপনি বসেন। পাশে একজন আমার ঘুম চোখ খুলে দাঁড়িয়ে আছে, পাশে সিটের পাশে দাঁড়িয়ে আছে। এমন ঠিক আছে বসেন। কিছু বসবো মানে আমি তো, এটা তো আমার সিট না। তা আপনি যে আমাকে এখনই বললেন, কখন আমি তোমাকে বলছি এখানে বসবো? আচ্ছা, যাক কিছুক্ষণ পর ট্রেনটা থেমে গেল। থেমে যাওয়ার পরে ঝালমুড়িওয়ালা আসলো, ওই ব্যক্তি ঝালমুড়ি নিয়ে আসলো। তো পাশের আরেকটা সিট থাকে না, 2টা সিট, একটাতে আমি বসলাম, আরেকটা সিট লোক উঠে গেল। তো ওই ব্যক্তি আবার বসলো, বসে বলতেছে বুঝলে বাবা, দুনিয়ার গল্প শুরু করতে করতে হুট করে বলতেছে নাও ঝালমুড়ি খাও। তো আমাকে তো মানে পরিবার থেকে শিক্ষা দেওয়া আছে যে ট্রেনে উঠে বা কোথাও উঠে কোনো কিছু কারো অপরিচিত ব্যক্তির দেওয়া খাওয়া যাবে না। তা আমি নিচ্ছি না, উনি নাছরবান্ধ, তোমাকে নিতেই হবে। আচ্ছা, কি করি এখন? এইরকম একটা সিচুয়েশন খুবই অকওয়ার্ড ফিল হয়, মানে কি করি এখন, কি করার? একটু হাতে নিলাম, নিয়ে আমি মুখে দিলাম। আচ্ছা আচ্ছা, দিয়ে চিন্তা করতেছি অজ্ঞানে হয়ে যাবো না কি হবে বা কি হবে না হবে, চিন্তা করলাম। করতে করতে কিছুক্ষণ পরে দেখলাম যে না, আমরা চট্টগ্রাম রেল স্টেশনে পড়লাম। মানে ঘোষণা হচ্ছে যে আমরা এখন চট্টগ্রাম রেল স্টেশনে নামছি। ঠিকই যাওয়ার সময় আমি অনেকগুলো পাহাড় দেখছি, পাহাড়ের চূড়ায় মন্দিরও দেখছি। তখন আমার মাথায় আসলো যে গল্পটা শুনছিলাম যে মন্দিরগুলো বা পাহাড়গুলোতে জিনদের উপাসনা হয়, এখানে জিনরা বিরাজমান সব জায়গাতে, আমার কি সাধ্য হবে জিন দেখা? তো চট্টগ্রামে গিয়ে নামার পরে ওখান থেকে বাস ধরে আবার কক্সবাজার যেতে হবে। তো আমি চিন্তা করলাম যে আজকে কক্সবাজার যাব না। চট্টগ্রামে আমাদের যারা এলাকার লোকজন চাকরি করে তাদেরকে 2-1টাকে ফোন দিলাম, তারা অনেকেই অফিসে, অনেকেই ব্যস্ত, নানান কথা বলতেছে। তো একজন বলে যে তুই সন্ধ্যার দিকে আয়, আমি বাসাতে আসবো। তা আমি ভাবলাম যে এই সন্ধ্যায় আমি যাবো কোথায়? কোন একটা হোটেলে উঠে গেলাম। হোটেল থেকে উঠার পরে ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া সেরে বের হলাম চাট করে, কাঁধে একটা ব্যাগ নিয়ে। 2-4জন লোকের সাথে গল্প করতেছি, কিছু লোক। তারপর আমার পরিচিত একজন আসলো, বললাম যে আমি পাহাড়ে যাবো। বলছে এখন সন্ধ্যা লাগবে, তুই কি হিসেবে সন্ধ্যা লেগে গেছে, তুই পাহাড়ে যাবি কিভাবে? আমি বলছি যে না যাবো। তো কাছাকাছি একটা পাহাড়ের কাছাকাছি আমরা গেছি ঠিকই, কিন্তু ও উঠতে পারে, আমি উঠতে পারি না। এমন রাস্তাও না যে তুমি উঠতে পারবে না, ওর থেকে উঁচু নিচু রাস্তা আমি এক ঢালা করে উঠি, কিন্তু ওই জায়গাটা আমি উঠতে পারছি। মানে উঠতে গিয়ে মনে হচ্ছে কি পা যেন মনে হয় ঝিনঝিন ঝিনঝিন করে না, মানে কি আমরা যে বলি যে ঝিনঝিন লাগছে, মানে যে অনেকগুলো অসংখ্য সুই তোমার পায়ে হানতেছে। মানে আমি যখনই ওই জায়গাটা ক্রস করতে যাচ্ছি আমার পা এরকম হানছে, মানে প্রচুর হানছে। তো বলতে কি রায়, আমি বলছি না আমার মনে হচ্ছে না আমি পাটা ফেলতে পারবো। ব্যাক করছি, হাঁটতেছি, পিছন থেকে একজন বললো বেঁচে গেলি, মানে এরকম একটা শব্দ জাস্ট আমার কান পর্যন্ত, মানে পিছন দিক দিয়ে গেছে। পরে ওখান থেকে আমি দ্রুত চলে আসছি, যেহেতু সন্ধ্যা লেগে গেছে। তারপরে আসলাম, আসে হোটেল রুমে উঠলাম। ওর বাসায় আর গেলাম না, আমি হোটেলে উঠলাম। উঠার পরে ফোন ঘাটছে, চিন্তা করছি যে যদি উঠতে পারতাম আর যদি জিন আমার সাথে কিছু হতো তাহলে হয়তো বেঁচে ফিরতে পারতাম না। তো পরে যাই হোক, আমার এক পরিচিত ফকির ছিল, তার আবার গুরু না শিষ্য, তারা চট্টগ্রামে থাকে, আচ্ছা চাকরিও করে, পাশাপাশি এগুলোও করে।
তো পরে তার ফোন নাম্বার সংগ্রহ করলাম, সংগ্রহ করার পরে পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি কক্সবাজার চলে গেছি। কক্সবাজার থেকে একদিন থেকে আবার ব্যাক করছি চট্টগ্রামে ব্যাক করার পরে আমি তার সাথে দেখা করবো, কিন্তু তিনি কোনোভাবে আমার সাথে আর দেখা করেননি, কাকতালীয়ভাবে আমাকে আসতে বলে দাঁড় করে রেখে তিনি নাই, দেখা করেননি। পরে আমি আমার ট্রেনের টিকিট কেটে আমি ব্যাক করছি, ব্যাক করার পরে বাসায় আসার পরে মানে এই ঘটনাগুলোর পর থেকে না এখন আমার কাছে মনে হয় যে বিষয়গুলোতে আর ভয় লাগে না, মানে নর্মালি লাগে। কিন্তু তারপরেও একা যাওয়ার কিন্তু আবার সাহস নেই কোনো ভৌতিক স্থানে। তবে নেক্সট টার্গেট আবার হয়তো যাব, একটা জায়গা সিলেক্ট করা আছে, তো সেখানে পৌঁছানোর খুব ইচ্ছা। হ্যাঁ, কারণ ওখানে অনেক পূর্বে শ্মশান ছিল, কিন্তু এখন সেই শ্মশানের জায়গাটাতে মসজিদ হয়েছে। আশেপাশে নাকি অসংখ্য জিন থাকে, তারা নামাজও পড়ে মসজিদে, ফজরের নামাজে সারিবদ্ধ জিনরা ফজরের নামাজ পড়ে। আচ্ছা আচ্ছা, মানুষজন নামাজ পড়ে চলে বের হয়ে আসলো, অনেক জিন ওখানে নামাজ দাঁড়িয়ে থাকে। আলো, তুমি আলো নিভাই দিয়ে এসছো মসজিদে, কিন্তু আলো জ্বলতেছে, অসংখ্য লোক দাঁড়িয়ে আছে নামাজ পড়তেছে, কিন্তু তুমি মসজিদের কাছাকাছি যাওয়ার পর দেখো ভিতরে আর কেউ নেই। হ্যাঁ, এরকম অনেক কথা শুনছি আমি। সেখানে পৌঁছানোর খুব ইচ্ছা, যদি ঘটনাস্থল থেকে ফিরতে পারি কখনো, তাহলে অবশ্যই কোনো এক সময় এই ঘটনার বাস্তবতা নিয়ে বন্ধুদের সামনে চলে আসবো। অসংখ্য ধন্যবাদ। আমি আসলে অল্প করে দু একজনের কমেন্ট পড়তে চাই। শুভরাত্রি জানিয়েছেন শারমিন তৃষ্ণা, ওয়ালিদ নবী সাইদ ভাইয়ের পেজের নাম জানতে চেয়েছেন আরজে সাইদ লিখে সার্চ করলে পাবেন ফেসবুকে। লিখেছেন সাইদ ভাইয়ের সাথে ঘটনাগুলো শুনলে ভয়ঙ্কর লাগে। এর আগেও সাইদ ভাই এসেছিল, অনেকেই চমৎকার কিছু মন্তব্য করেছিলেন, আসলে সাইদ ভাইকে পড়ে শোনাতে পারেনি আসলে সাইদ ভাইকে তারা কতটা ভালোবাসে। লিখেছেন সাইদ ভাইয়ের সাথে ঘটনাগুলো শুনলে আসলেই গা শিউরে ওঠে। জান্নাত বাপি লিখেছিলেন অনেক ভালো লাগছে। আরাফাত হাসান আকাশ লিখেছেন, তানভীর আহমেদ ফাহাদ লিখেছিলেন। এরপর দেখতে পাচ্ছি সিদ্দিক জুনিয়র ছিলেন আমাদের সাথে যুক্ত ছিলেন রবিউল আওয়াল সাদ্দাম। এরপর আমাদের সাথে রিজওয়ান সাগর ভাই ছিলেন। আজকের অনুষ্ঠান খুব ভয়ের, বেশ উপভোগ করছি, অনেক ধন্যবাদ। মেহেদি হাসান লিখেছেন সাইদ ভাইয়ের ঘটনা খুব ভালো লাগছে। নাকাইহাট থেকে আমাদেরকে দেখছিলেন রবিউল আওয়াল সাদ্দাম। এরপর আফিয়া ইভা লিখেছিলেন সালাম জানিয়েছিলেন সাইদ ভাইকে এবং আমাকে ওয়ালাইকুম সালাম। লাইভে দেখছিলেন উনি এবং অনেক ভালো লাগছে ওনাদের, এমনটি জানিয়েছিলেন। আমাদের সাথে সুরমা আক্তার জুইও ছিলেন, দেখতে পাচ্ছিলাম আরও অনেকেই ছিলেন এবং তারা প্রত্যেকেই সাইদ ভাইয়ের প্রতি ভালোবাসা জানিয়েছেন। এবং তো আপনাদের জন্য সর্বশেষ মানে খুব ছোট করে, যেহেতু সময় খুব কম আছে, সাইদ ভাই অসংখ্য ধন্যবাদ রাতুল তোমাকে, যেহেতু অনুষ্ঠানের সুযোগ পাইছি কথা বলার। আর বাস্তব অনেক ঘটনা আমার সাথে আরও আছে, কোনো এক সময় বলা হবে, যেহেতু সময় খুবই কম। অনেক ধন্যবাদ যারা কমেন্ট করেছেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। সবার প্রতি ভালোবাসা।